প্রিয় শ্রোতা মন্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিসেফ ফাউন্ডেশনের প্রতিদিনকার সেই আয়োজনে আলোচনা অনুষ্ঠানে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ভরসার নতুন জানালা। অনেকের কাছে মনে হতে পারে যে বিষয়টি কি, ভরসার নতুন জানালা বলতে আমরা কি বোঝাচ্ছি। যারা বিসেফ এর সাথে সংশ্লিষ্ট তারা জানেন, এবং যারা বিসেফ এর পৃষ্ঠার সাথে সংশ্লিষ্ট তারাও জানেন গত 1 মাস বা তার চেয়ে বেশি সময় ধরে আমরা নতুন একটি ক্যাম্পেইনের ভিতরে আছি। আমরা যে ক্যাম্পেইনের মধ্য দিয়ে বলার চেষ্টা করছি যে আমাদের দেশের কৃষি উদ্যোক্তা যারা কৃষি কাজ করতে চান এবং কৃষি উদ্যোগ নিয়ে এগোতে চান, তারা অনেকেই অনেক সময় পুঁজির অভাবে থমকে যান, এবং এই থমকে যাওয়ার কারণে তারা কিন্তু মানে তাদের যে ইচ্ছাটিকে সেটিকে এগিয়ে নিয়ে যেতে পারেন না। এবং এরকম আমরা দেখেছি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগও যেমন আছে, তেমনি অনেক বড় বড় উদ্যোগও কিন্তু শুধুমাত্র পুঁজির অভাবে আটকে যায়। আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে একটু একটা ক্যাম্পেইনের মধ্যে আছে, সেটা হচ্ছে ভরসার নতুন জানালা। এই ভরসার নতুন জানালা, এই ট্যাগটির কথা যদি আমরা বলি, তাহলে অডিওটা বন্ধ করতে হবে, কারণ মাইক্রোফোনটা কারো বন্ধ করতে হবে। স্যার, মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার, আপনার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে, যে কারণে। আচ্ছা, যে কথাটা আমরা শুরু করছিলাম যে এটির একটি প্রেক্ষাপট আছে, এটার একটা গল্প আছে। গল্পটা তো হঠাৎ করে শুরু হয়নি। আমরা আসলে অনেকদিন থেকে ভাবছিলাম যে আমাদের কৃষকদের ক্যাপাসিটি বিল্ডিং করা দরকার। অনেকদিন থেকে আমরা ভাবছিলাম, বিশেষ করে যখন নাকি আমরা করোনার সময় সরকারের তরফ থেকে প্রণোদনার অর্থ বরাদ্দ করা হলো, বলা হলো কৃষকদেরকে প্রণোদনা দেওয়া হবে, তখন আমরা বলার চেষ্টা করছিলাম যে আসলে এই প্রণোদনার টাকাটা যাচ্ছে। এগুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে চিন্তা ছিল, এবং আমরা এরকম একটি পরিকল্পনা করেছিলাম যে আমরা একটি কৃষক সম্মেলন করব এবং কৃষক উদ্যোক্তা সম্মেলন করে আমরা এই দাবিগুলোকে সামনের দিকে তুলে আনবো। এর মধ্যে একটি ভিন্ন রকমের ঘটনা ঘটে যায়, যে ঘটনাটি আমাদেরকে এই ভরসার নতুন জানালা খুলে দিতে সাহায্য করে। আতাউর রহমান মিটন এখানে উপস্থিত আছেন। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি একটু গল্পটা একটু বলে নেই, তারপরে বলছি যে আমরা এই ভরসার নতুন জানালা খুলে দেওয়ার দৃষ্টিভঙ্গির থেকে আতাউর রহমান মিটন এখানে উপস্থিত আছেন, তিনি বলবেন। তবে আমরা এর মধ্যে একটা কৃষক সম্মেলন করি, সেটি হচ্ছে পঞ্চগড়ে, বগুড়াতে এবং ঝিনাইদহে, এবং সর্বশেষ যেটা আমরা করি সেটা হচ্ছে দাউদকান্দিতে। এগুলো কিন্তু কৃষক উদ্যোক্তাদেরকে নিয়েই একটি সম্মেলন তৈরি হয়েছে। আমি এই গল্পটির সূচনা করার জন্য কিভাবে এটি হলো এবং কিভাবে ভরসার নতুন জানালা আমরা একে একে খোলার চেষ্টা করলাম, সেই বিষয়টি নিয়ে একটি প্রাথমিক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব আতাউর রহমান মিটনকে। কারণ এই গল্পটি আমাদের বিসেফ ফাউন্ডেশনের যারা সদস্য তারা জানেন, কিন্তু আমাদের যারা নিয়মিত দর্শক তারা কিন্তু জানেন না, এবং এটি খুব নীরবে এই কাজটি আমরা শুরু করেছি, এবং সেই কাজটি আমাদের কাছে মনে হয়েছে আরো অনেক বেশি আলোচনায় আসতে পারে, এবং আমাদের যারা দর্শক তাদেরও মানে অনেক বেশি মতামত এখানে যুক্ত হতে পারে, এবং তাদেরও যদি এই ভরসার নতুন জানালা খুলে দেওয়ার ক্ষেত্রে কেউ যদি দায়িত্ব নিতে চান, কেউ যদি পর্দাটা খুলে দিতে চান, তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারে। আমি আতাউর রহমান মিটনকে অনুরোধ করতে চাই যে এই বিষয়ে প্রাথমিক বা সূচনা বক্তব্যটি দেওয়ার জন্য। যারা আতাউর রহমান মিটন। ধন্যবাদ রেজাউল করিম সিদ্দিক রানা ভাই, এবং আমাদের সকল দর্শকদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা ভরসার নতুন জানালা নিয়ে আজকে আমরা নতুন ভরসা জাগিয়ে তোলার জন্য এখানে সমবেত হয়েছি। সেটা নিঃসন্দেহে আমার জন্য আবেগের এবং আপ্লুত আমি নিজেও, কারণ এই মহতী চিন্তার সঙ্গে রেজা ভাইয়ের সঙ্গে এবং অন্যান্য উদ্যোক্তাদের সঙ্গে আমিও কিছুটা নেপথ্যের কারিগর হিসেবে কাজ করেছি। কেন বিসেফ ফাউন্ডেশন এই ভরসার নতুন জানালা নামে এই উদ্যোগটি শুরু করতে চাইলো, বা কেন বিসেফ এই শুভযাত্রা, সেই কথাটা একটু ব্যাখ্যা করছে আপনাদের সামনে। প্রথমত আপনারা জানেন যে বিসেফ ফাউন্ডেশন একটি নাগরিক সংগঠন হিসেবে তারা নিরাপদ খাদ্যের যে টোটাল ভ্যালু চেইন, উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত, ক্ষেত থেকে শুরু করে পাক পর্যন্ত বিভিন্ন স্তরে ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য বিসেফ ফাউন্ডেশন তারা পথ বাতলে দেওয়া, পথ দেখানো কিংবা পথের বাধা সরিয়ে দেওয়ার জন্য তারা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং আমরা কম বেশি সকলেই জানি যে নিরাপদ খাদ্যে উদ্যোক্তা একটা বড় সমস্যা। আমি যদি দুটো পরিসংখ্যান দেই, সরকারের দুটো পরিসংখ্যান। একটা পরিসংখ্যান হচ্ছে
যে একটা মানুষ, বাংলাদেশের একটা মানুষ গড়ে যদি প্রতিদিন 150 টাকার খাবার খান, তাহলে আমরা বাংলাদেশের মানুষ প্রতিদিন গড়ে 2,500 কোটি টাকার খাবার খাই। এটা একটা সংখ্যা, 2,500 কোটি টাকার খাবার খাই শুধুমাত্র 150 টাকার খাবার যদি ধরে, 3 বেলা, তাও আবার 3 বেলা মিলে 150। সুতরাং খুব বড় বাজেটের খাবারের কথা কিন্তু বলা হচ্ছে না। হ্যাঁ, আরেকটা সংখ্যা যদি বলি, সেটা হচ্ছে যে এটাও সরকারের তথ্য, যে আমাদের দেশে এই প্রায় 24 লক্ষ মানুষ তারা এই খাদ্য ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি জড়িত। এই কৃষকের কথা বলা হচ্ছে না, যারা ফুড হ্যান্ডেলিং, যেটা বলে ফুড হ্যান্ডেলিং, খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা কাজ করেন, এই সংখ্যাটা হলো 24 লক্ষ। সুতরাং এটা একটা অনেক বড় একটা ব্যাপার। এবং আমাদের খাদ্য নিরাপদতার যে বড় যে সমস্যা, সেই সমস্যা হলো যে নিরাপদ খাদ্যে উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না। আজকে ছোট, কারণ আমাদের ফুড চেইনের, আমাদের খাদ্যের বাজারের বড় ধরনটা হলো ছোট ছোট খাবার। এই যে স্কুলের সামনে আচারের দোকান, মুড়ি বিক্রি করার দোকান, চটপটি বিক্রির দোকান, কিংবা হচ্ছে আরো একটা ছোট্ট একটা মুদিখানার দোকান, যেখানে চিপস থেকে শুরু করে অন্যান্য জিনিস বিক্রি হয়। এই যে ছোট ছোট উদ্যোক্তা, কিংবা আপনি গ্রামের যদি সাধারণ ধরেন যে একটা ছোট হোটেল দিয়েছে খাবারের, বা একটা খাবারের দোকান, সেই ধরনের যে ছোট ছোট উদ্যোক্তা, এই উদ্যোক্তাদের মধ্যে একটু ঝুঁকি নিয়ে, একটু সাহস করে, একটু গুছিয়ে, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার মানদণ্ড বজায় রেখে, অর্থাৎ নিরাপদ খাদ্য উদ্যোক্তা হয়ে ওঠার জন্য অনেকেই আজকে আসতে পারছে না। আমরা বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে একাধিকবার লিখিতভাবে এবং জাতীয় সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে দাবি জানিয়েছি যে নিরাপদ খাদ্যে বিনিয়োগ বাড়াতে হবে। আজকে এই উদ্যোক্তাদেরকে সহায়তা দিতে হবে। যদি আমরা উদ্যোক্তাদের সহায়তা দিতে পারি, তাহলে পরে আমাদের এখানে কিছু ভালো ভালো উদ্যোক্তা তৈরি হবে এবং নিরাপদ খাদ্য ভ্যালু চেইনে সেটা একটা মাত্রা যোগ করবে। আমরা এটা নিয়ে যখন বিভিন্ন মহলে বিভিন্ন সময় কথা বলেছি, তখন ব্যাংকের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে বলা হয়েছে এই লোকগুলোকে আমরা খুঁজে পাবো কোথায়, এইসব নিরাপদ খাদ্য উদ্যোক্তা কোথায় আছে আপনারা বলেন। কারো একজনের মাইক্রোফোন অন থাকাতে শব্দ হচ্ছে। রানা ভাই, আপনারটাই মনে হয়। তো এখন এখন আমরা যদি ওই জায়গা থেকে আসি, তাহলে আমরা যখন ব্যাংকের সাথে কথা বলছিলাম বা উদ্যোক্তাদের সাথে এইরকম ফাইন্যান্স এই যে সাথে কথা বলতেছিলাম, তারা বলতেছে যে আপনারা ওই সমস্ত উদ্যোক্তাদের খুঁজে দেন, আপনারা বলেন কোথায় তারা আছে, আমরা তো টাকা দিতে চাই। সরকার 5,000 কোটি টাকা এই প্রণোদনার সময় ঘোষণা করেছিল কৃষকদেরকে বিতরণের জন্য, কিন্তু ব্যবসায়ী তার টাকাটা নিয়ে খরচ করে ফেলছে। খেয়াল করে দেখবেন, সবাই কিন্তু সবার টাকা খরচ করে ফেলছে, কৃষকের কাছে টাকা বিতরণই করা যায়নি। এটা কেন হবে? সেই জায়গাতে বিসেফ ফাউন্ডেশন একটা ধাক্কা দিয়েছে, বিসেফ ফাউন্ডেশন সেখানে হাত বাড়িয়েছে যে না, এখানে কিছু করা দরকার। এবং আমরা বলেছি, আমরা অন্তত যাদেরকে চিনি, কারণ রেজাউল করিম সিদ্দিক রানা তিনি গত 36 বছর ধরে তিনি বাংলাদেশের এমন কোন উপজেলা নাই যে উপজেলাতে তিনি যান নাই, এবং যে উপজেলাতে তার পরিচিত কৃষক নাই। তিনি কিন্তু জানেন যে বেস্ট ফার্মার কারা। সুতরাং এই একটা বিরাট নেটওয়ার্ক তার আছে, বিরাট একটা নলেজ ব্যাংক তিনি নিজেই। সুতরাং তার মাধ্যমেও যদি আমরা এক্সেস করার চেষ্টা করি, আমাদের যারা বঙ্গবন্ধু কৃষি পদক পেয়েছেন তাদের মধ্য থেকে যদি আমরা বাছাই করে নেওয়ার চেষ্টা করি, গণমাধ্যমে বিভিন্ন সময় যে সকল ভালো ভালো উদ্যোক্তার খবর আসে, তাদের কথাটা যদি আমরা হিসাবের মধ্যে নেই, তার মানে প্রত্যেক উপজেলাতেই কিছু ভালো ভালো উদ্যোক্তা পাওয়া সম্ভব, যাদেরকে সহযোগিতা করলে তারা আরো এগিয়ে যেতে পারে। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর বেকারত্ব দূরীকরণের যে ঘোষণা, সেটার সাথেও কিন্তু মানে সঙ্গতিপূর্ণ বা কানেক্টেড। সেই জন্য আমরা সবটা মিলিয়েই বলছি, হলিস্টিক্যালি যদি জিনিসটা দেখি, তাহলে নিরাপদ খাদ্য উদ্যোক্তাদেরকে যদি সহায়তা দেওয়া যায়, উদ্যোক্তা কৃষকদেরকে যদি সহায়তা দেওয়া যায়, তাহলে কৃষি উৎপাদন বাড়বে, আমাদের দেশে নিরাপদ খাদ্যের উৎপাদন বাড়বে, এবং আমরা সকলে মিলে একটা নিরাপদ খাদ্যের সরবরাহ সিস্টেমটা আমরা বাড়াতে পারবো। এইটাই হলো মূল কনসেপ্ট। এবং বিসেফ ফাউন্ডেশন সেই জায়গাতে যে কাজটা করছে, সেটা হচ্ছে ইউসিবি ব্যাংক এগিয়ে এসছে এখন পর্যন্ত। ইউসিবি ব্যাংক, বিসেফ ফাউন্ডেশন এবং আরেকটি সংগঠন বিকশিত বাংলাদেশ, এই তিনটি সংগঠন মিলে আমরা পঞ্চগড় থেকে যাত্রা শুরু করেছি। পঞ্চগড়ে আমাদের কৃষক সম্মেলন হয়েছে, তারপরে বগুড়ায় হয়েছে, তারপরে ঝিনাইদহের কালীগঞ্জে হয়েছে, সর্বশেষ কুমিল্লার দাউদকান্দিতে আমরা কৃষক সম্মেলন করেছি, উদ্যোক্তা কৃষক সম্মেলন করেছি। এইখানে সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের কথা আমরা শুনেছি, ব্যাংকের কর্মকর্তারা সেখানে গিয়েছেন,
সেখানে গণমাধ্যমের কর্মীরা গিয়েছেন, আমরা সেখানে গিয়েছি, আমরা তাদের কথা শুনেছি। নট নেসেসারিলি তারা সকলেই ঋণ পাবেন, কিন্তু একটা ইন্টারাকশন কিন্তু হয়েছে। অর্থাৎ ব্যাংক বুঝতে পেরেছে যে কৃষকের কি প্রয়োজন, কৃষক বুঝতে পেরেছে ব্যাংক কি ধরনের চায়, এবং এই দুইয়ের মধ্যে ব্রিজের কাজটা করার যে গ্যাপ আছে, সেই গ্যাপ পূরণ করার কাজটা কিন্তু বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা ভরসা তৈরি করতে চাচ্ছে, ব্যাংককে বলতে চাচ্ছে আমরা আছি, কৃষকদেরকে বলতে চাচ্ছে আমরা আছি তোমাদের সাথে। ভরসা, সেই ভরসার জায়গাটা কিন্তু তারা তৈরি করতে চাচ্ছে। এটাই আমাদের উদ্যোগের মূল কথা। আমি এখানে রবীন্দ্রনাথকে একটু কোট করতে চাই। রবীন্দ্রনাথ বলছেন যে আমাদের দেশে টাকার অভাব রয়েছে বললে সবটা বলা হয় না, আমাদের দেশে রয়েছে ভরসার অভাব, সুতরাং সেই ভরসাকে জাগিয়ে তুলতে হবে। এই যে আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রবীন্দ্রনাথের মতোই, যে টাকার অভাবটাই বড় অভাব নয়, ভরসার অভাবটাই হচ্ছে সবচাইতে বড় অভাব। সুতরাং ভরসাটা আজকে জাগিয়ে তোলা দরকার। কেউ একজন কাঁধে হাত দিয়ে বলা দরকার তোর সাথে আমি আছি বা তোমার সাথে আমি আছি। এই ভরসাটা যদি পারি, এই সাহসটা যদি দিতে পারি, তার সাথে যদি একটু ভরসা হিসেবেই আসে, সামান্য কটা টাকা যদি আসে, তাহলে একটা একটা যুগান্তকারী পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ অনেক কিছুতেই রোল মডেল হয়েছে, সুতরাং নিরাপদ খাদ্যের জায়গাতেও আমাদের পক্ষে রোল হওয়া সম্ভব এবং আমাদের পক্ষে রোল মডেল হওয়া প্রয়োজন। আজকে পদ্মা সেতু বানাচ্ছি উন্নত দেশ হব বলে, আমরা মেট্রো রেল করছি উন্নত দেশ হব বলে, 2041 সালে রূপকল্প তৈরি করেছি উন্নত দেশ হব বলে। এই উন্নত দেশের খাবারটা কি উন্নত হওয়া দরকার নাই? এই উন্নত দেশের খাবার যদি উন্নত না হয়, এই উন্নত বাংলাদেশের খাবার যদি নিরাপদ না হয়, তাহলে সেই উন্নত দেশের তকমা লাগিয়ে কি লাভ যদি আমার দেশের খাবারকে আমি নিরাপদ করতে না পারি। সেই জায়গাটাতে আমরা খুব পরিষ্কার করে বলতে চাচ্ছি যে নিরাপদ খাদ্যে বিনিয়োগটা বাড়ানো দরকার। নিরাপদ খাদ্যে যদি বিনিয়োগটা বাড়ে তাহলে পরে, এবং নিরাপদ খাদ্য যদি নিশ্চিত হয়, আমাদের ট্যুরিজম সেক্টরে একটা বড় পরিবর্তন আসবে। আজকে বাংলাদেশের যে আতিথেয়তা আছে, বাংলাদেশের মানুষের যে চমৎকার খাদ্য, আপনারা যারা বিদেশে যান তারা জানেন যে ওই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আনফরচুনেটলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলা হয়, অর্থাৎ আমাদের বাংলাদেশি খাবার, ভারতীয় উপমহাদেশের যে চমৎকার স্বাদের যে খাবার, সেই খাবারগুলো কিন্তু আজকে আমরা আমাদের দেশে খাবার জন্য বহু লোক আসবে, কিন্তু সেটা নিরাপদ করতে হবে। সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে উদ্যোক্তাদেরকে ভরসা জাগিয়ে তুলতে হবে। আমরা আমাদের তরুণ প্রজন্মকে যদি এখানে সম্পৃক্ত করতে পারি, শিক্ষিত তরুণদেরকে, বেকার তরুণদেরকে যদি কিছু আর্থিক সহায়তা দিয়ে, প্রণোদনা দিয়ে তাদেরকে যদি নিরাপদ খাদ্যের ব্যবসায় নিয়োজিত করতে পারি, আমরা একটা বিরাট রকমের রোল মডেল, মানে বিরাট রকমের পরিবর্তন আনতে পারবো, এবং তার মধ্য দিয়ে রোল মডেল হয়ে ওঠার যে আমাদের স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু আমরা ছুঁইতে পারবো। এইটা হচ্ছে জায়গা, এটা সম্ভব, এটা অলীক কল্পনা নয়, এটা কাল্পনিক কোনো ব্যাপার নয়। কারণ অনেক সময় অনেকে বলেন হ্যাঁ নিরাপদ খাদ্য কেমনে হবে, কেমনে করা যাবে। আমরা বলছি যে আমরা উৎপাদন বাড়ানোর সাথে সাথেই আমরা খাদ্যকে নিরাপদ করব। শুধু একটু খোল নলচে গুলা একটু বদলাই দিতে হবে, সামান্য একটু চিন্তার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা শুধু একটু পাল্টাতে পারি, তাহলে বহু কিছুই আমাদের পক্ষে পাল্টে দেওয়া সম্ভব। এবং সেই পাল্টে দেওয়ার সেই স্লোগানটাকে সামনে রেখেই, সেই ভরসা, সেই শক্তি জাগিয়ে তোলার জায়গা থেকে কিন্তু বিসেফ ফাউন্ডেশন এবং আমরা এই উদ্যোগের সাথে সমবেত হয়েছি। এবং আমরা দেখছি কৃষক পর্যায়ে দারুণ সাড়া পড়েছে, এবং এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এখনো পর্যন্ত আমরা হাঁটি হাঁটি করছি, হামাগুড়ি দিচ্ছি, উই আর অলসো লার্নিং, কারণ দৌড়টা এখনো শিখে উঠতে পারিনি। কিন্তু এই হামাগুড়ি দিতে দিতেই হয়তো আমরা দৌড়ের গতি পেয়ে যাব, এবং তখন সবাই মিলেই আমরা দৌড় দিয়ে আমরা উন্নয়নের সেই সেই একটা গতিতে, একটা একটা স্পিড, হাই স্পিড গতি আমরা অর্জন করতে পারবো। রানা ভাই, আমি আরো বলতে পারি, কিন্তু আমার মনে হয় থামা উচিত, পরে আবার বলবো। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমরা আপনাকে আবারও মানে ডেকে আনবো, কারণ সব কথা একবারে বললে তো হয় না, কিছু কথা রেখে দিতে হয়। আমাদের কিছু ঘটনাও আছে, যেমন এখানে যেমন আমাদের এখানে জিয়াউল হক বাবলু বলেছেন বিসিএফ নামে ব্র্যান্ডিং করা যায়, আবার বলেছেন নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি বেসরকারি উদ্যোগ দরকার। আমি একটা ছোট্ট কথা খালি বলে দিই আমাদের শ্রোতাদের জন্য এবং আমাদের আলোচকদের জন্য। আমাদের সরকার চাইছে কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে, কমার্শিয়ালাইজেশনের দিকে যেতে, কিন্তু কমার্শিয়ালাইজেশনটা কোথায় হবে? কমার্শিয়ালাইজেশন তো শুধু বিক্রিতে হবে না, কমার্শিয়ালাইজেশন তো উৎপাদনে হতে হবে। অর্থাৎ আমার যারা কৃষক, আমার যারা উদ্যোগ খামারি, তারা যদি উদ্যোক্তা হয়ে উঠতে না পারেন, তাহলে কিন্তু তারা এই কমার্শিয়ালাইজেশন বা বাণিজ্যিক কৃষি করার যেটা লক্ষ্য, সেটা কিন্তু সফল হবে না। কিন্তু সমস্যা হচ্ছে আরেক জায়গায়। আমাদের কৃষক বলতে আমরা যাদেরকে বুঝাই, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে উদ্যোক্তার যে গুণাবলী, উদ্যোক্তা হয়ে ওঠার যে সাধারণ জ্ঞান, সেগুলো কিন্তু সকলের কাছে সমান না। হয়তো যারা লেখাপড়া, যারা কিছু মানুষ,
তারা হয়তো উদ্যোক্তা হয়ে উঠছেন, কিন্তু সাধারণ কৃষকরা কিন্তু উদ্যোক্তা হয়ে উঠছেন না। তাহলে আমি তাদেরকে হারিয়ে ফেলবো উদ্যোক্তা করার প্রতিযোগিতার মধ্য দিয়ে? আমি দেখা যাবে যে এই সাধারণ কৃষকরা হারিয়ে যাবে, আর যাদের টাকা আছে, যাদের লেখাপড়া আছে, তারা এখানে এসে আরো ইনভেস্ট করে কৃষককে বাইপাস করে তারা নিজেরা উদ্যোক্তা হয়ে উঠবে। আসলে সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে সাধারণ কৃষকদেরকেও কিভাবে উদ্যোক্তায় রূপান্তরিত করা যায়। সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমরা ইউসিবি ব্যাংকের সাথে কথা বলেছি, এবং ইউসিবি কে আমরা এই আস্থা দিতে চেয়েছি যে আপনারা তাদেরকে ভরসা দিতে পারেন, তারা কিন্তু আপনাকে ভরসা দেবে, আপনাদের টাকা তারা মেরে দিয়ে যাবে না। আমরা মিটর ভাইয়ের কাছ থেকে কয়েকটা কথা শুনছিলাম যে আমরা কয়েকটি কৃষক সম্মেলন ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে, যেমন পঞ্চগড়ে কৃষক সম্মেলন হয়েছে, তারপরে বগুড়াতে হয়েছে, তারপরে ঝিনাইদহে হয়েছে, কালীগঞ্জে, এবং সর্বশেষ আমরা দাউদকান্দিতে করেছি। সাজ্জাদ, আপনি কি একটু বলবেন যে প্রত্যেকটি সম্মেলন আপনি জাস্ট 1 মিনিটের ভিতরে 2 মিনিটের ভিতরে আমাদের একটু বলেন, পঞ্চগড়ে এবং বগুড়াতে, তারপরে যশোরে এবং সব মিলিয়ে লাস্টে দাউদকান্দি মিলিয়ে আমাদের কতজন অংশগ্রহণকারী উদ্যোক্তা এখানে ছিলেন এই সম্মেলন গুলোতে? যদি একটু রিপোর্ট আমাদেরকে দেন, তাহলে সেগুলো নিয়ে আমরা একটু জোনাল ভিত্তিতে আলোচনা যেতে চাই। সাজ্জাদ যেহেতু সবগুলোকে সংগঠকের দায়িত্ব পালন করেছেন, সাজ্জাদের কাছে সব রিপোর্ট আছে। সাজ্জাদ। ধন্যবাদ রানা ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। সেটা হচ্ছে যে আমরা প্রথম এই কৃষি উদ্যোক্তা সমাবেশ উদ্বোধন করা হয় ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিলের উদ্যোগে। উনি উদ্বোধন করেন। আমাদের পঞ্চগড়ে বোধহয় যে সম্মেলন, কৃষক সম্মেলন করা হয়, আঞ্চলিক সম্মেলন আমরা নাম বলতে পারি। সম্মেলন বলে একটাই বোঝায়, আমরা আঞ্চলিক করেছি। সেখানে আমাদের কৃষক ছিল 51 জন, আর বগুড়াতে ছিল 64 জন কৃষক, অন্যান্য লোকজন ছিল 64 জন। কালীগঞ্জে ছিল 73 জন। কালীগঞ্জে আবার দুইটা জেলার কৃষকরা এক জায়গায় হয়েছিল, যশোর এবং ঝিনাইদহ। যশোর থেকে এসেছিল 15 জন। আর আমরা সর্বশেষ দাউদকান্দিতে যেটা কম, সেখানে ছিল 64 জন এরকম কৃষক আমার এখানে উপস্থিত ছিলেন আর কি। তারপরে আমরা বলতে পারি যে 200+ কৃষক ইতিমধ্যেই বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করেছে, এবং তারা এখানে নিজেদের নাম লিখিয়েছে এবং তারা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে বিকশিত করতে চেয়েছে। আমি সিজুল ইসলাম, যিনি পঞ্চগড় থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আমি তার কাছ থেকে জানতে চাই, এটা ঠিক যে আমাদের ওই জায়গাটাতে যে কৃষকরা অংশগ্রহণ করেছেন, যারা উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন, তারা এটাকে কি মনে করছেন, এবং তাদের সাথে ব্যাংকের রিলেশনশিপের জায়গাটা কোন জায়গায় আছে, কোন স্তরে আছে? আপনি যদি আমাদেরকে একটু রিপোর্ট করেন, সিজুল ইসলাম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক রেজাউল করিম সিদ্দিকী। বিসেফ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সবসময় আমরা সাধুবাদ জানাই। আমরা পঞ্চগড়ে কাজ করছি বিসেফ ফাউন্ডেশনের হয়ে হাঙ্গার ফুয়েল কৃষকদের এবং এই ইউসিবি ব্যাংকের মধ্যে যে ব্রিজিং এর কাজটি, সেই জায়গাতে সহযোগিতা করেছে মাত্র। এখন পর্যন্ত আমাদের এখানে 50-60 জনের মতো কৃষি উদ্যোক্তা, আসলে কৃষি লোন যারা নিতে চায় এরকম, তারা আসলে আগ্রহী, এরকম 50-60 জন আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন, সমাবেশে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে তারা সবাই আগ্রহী ছিলেন, কিন্তু আপনারা জানেন যে ব্যাংকের কিছু নিয়ম কানুন থাকে, কিছু সীমাবদ্ধতার জায়গা থাকে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত 4 জনের পাস হয়েছে, লোন স্যাংশন হয়েছে। আগামীকাল 3 জন হবে, এবং এই সংখ্যা প্রায় 20 জনের মতো। ব্যাংক রিকমেন্ড করেছে 20 জনকে। তাদের কয়েক দফায় তাদের বাড়ি ভিজিট করেছে, তাদের সাথে কথা বলেছে, এবং ভিজিট করার পরে তারা এই 20 জনের মতো একটা সংখ্যা এসে দাঁড়িয়েছে। আমাদের এখানে পঞ্চগড়ে কিন্তু দিনাজপুরের বীরগঞ্জ থেকেও 4-5 জনের কৃষকরা এসেছিলেন, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা থেকে এসেছিলেন। তো তারাও আশাবাদী, এবং আমাদের এই সম্মেলনটি হয়ে যাবার পরেও এমন অনেক কৃষক পাওয়া গেছে যারা ব্যাংকের সাথে যোগাযোগ করেছেন যে আমরা নিতে চাই, এবং এরকম 2 জনকেও আসলে ব্যাংক আগ্রহী হয়ে তাদের লোন দেবার ব্যাপারে উদ্যোগ নিয়েছে। এখন একটা বিষয় খেয়াল করা যাচ্ছে যে ব্যাংক যারা দৃশ্যমান এবং খানিকটা সফল, তাদের ক্ষেত্রেই লোন দেবার ব্যাপারে আগ্রহী হয়েছে। বাকিদেরকে ব্যাংক বলছে যে আপনারা একটু অভিজ্ঞতা অর্জন করুন, বা তুলনামূলকভাবে ক্ষুদ্র যারা কৃষি উদ্যোক্তা বা কৃষক উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটু
খানিকটা দেখা যাচ্ছে যে সীমাবদ্ধতাই আটকে যাচ্ছেন তারা। এই জায়গাটা নিশ্চয়ই কোনো একটা সমাধান। এখানে সিজুল আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। আমাদের দুই ধরনের কৃষক, এক ধরনের কৃষক হচ্ছে যারা প্রতিনিয়ত চাষাবাদ করেন নিজেদের রুটি রুজির জোগাড় করার জন্য, আর এক ধরনের কৃষক যারা উদ্যোক্তা, যিনি কৃষিকে ব্যবসা হিসেবে রাখেন। তো আপনি কি মনে করেন যারা কৃষিকে ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান বা তারা সেরকম যোগ্যতা তার আছে, এরকম উদ্যোক্তা কি কোন সমস্যার মধ্যে পড়ছে, নাকি একেবারেই ক্ষুদ্র যারা নাকি ব্যবসা হিসেবে এখনো ভাবতে পারছেন না তারা সমস্যার মধ্যে পড়ছে, তারা সমস্যার মধ্যে বেশি পড়ছে? আচ্ছা, ধন্যবাদ। আসলে যারা একটু ক্ষুদ্র কৃষক তারাই আসলে একটু সমস্যায় পড়ছেন, কিন্তু বাকিরা খুব সহযোগিতা পেয়েছে। ইভেন একজনের ওখানে যে সরাসরি ব্যাংকের ঢাকার যারা টিম এসেছিলেন তারা দেখে ওখানেই ব্যাংকই বলেছেন আপনাকে আমরা 10 লক্ষ টাকা দিতে চাই। তার প্রজেক্ট দেখে, তার মাল্টা বাগান করবেন, তার মুরগির প্রজেক্ট আছে, মাছের আছে, গরুর খামার আছে। এবং সম্প্রতি আরেকজন আমাদের কুষ্টিয়া কৃষি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়া একজন শিক্ষার্থী যে মাস্টার্স কমপ্লিট করেছে, তার বাবা কৃষক, সেও কৃষির সাথে যুক্ত হয়েছে, তার পুকুর আছে, সে কিন্তু আবার সেও 5 লক্ষ টাকা লোন পেয়েছে এবং সে কিন্তু দেখেন উদ্যোক্তা হয়ে উঠলো। এই করোনাকালীন সময়ে মাস্টার্স কমপ্লিট করার পরে সে কি করবে জানতো না, তো তার বাবার পুকুর ছিল, সেটা নিয়ে সে শুরু করেছিল। এবং এমন সময় এই বিসেফ ফাউন্ডেশনের এই সমাবেশ এবং তারপরে ইউসিবি ব্যাংক তার পাশে এসে দাঁড়িয়েছে এবং খুব খুশি। এবং আমরা তাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে 1 মাসের একটি আবাসিক ট্রেনিং এরও সুযোগ করে দিয়েছে এবং সে অলরেডি সেই ট্রেনিং এ যুক্ত হয়েছে গত 2 দিন আগে। তো সেই জায়গাটায় কিন্তু আসলেই ভরসার নতুন জানালা যে শুরু হয়েছে এটা কিন্তু আমরা বলতেই পারি। এবং একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে যখন করোনার পরে চাকরির পিছে সে না ঘুরে সে কিন্তু উদ্যোক্তা হবার জন্য একদম পুরোদমে নিজেকে নিয়োজিত করছে। এটা আমাদের নতুন একটা আমরা বুঝতে পারলাম যে এই জায়গাটি আসলে এক ধরনের ওই যে ভরসার জায়গা। যদি ব্যাংক এখানে ভরসা পায় কিংবা উদ্যোক্তা এবং একজন খামারি যদি ভরসা পায়, তাহলে এই জায়গাটা কিন্তু আরো এক্সপ্যান্ডেড হতে পারে, আরো সম্প্রসারিত হতে পারে। আপনি যে কথাটা বললেন সেটি আসলে আমাদের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। নিশ্চয়ই আমরা একটু রাশেদের কাছ থেকে শুনি। রাশেদ, বগুড়াতে তো অনেকেই অংশগ্রহণ করেছিলেন, এবং তার মধ্যে আপনার কাছে কি রিপোর্ট আছে যে সেখানে যে কৃষকরা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে মানে ঋণ পাওয়ার সম্ভাবনা কতখানি, বা উদ্যোক্তাদের ভিতরে কেমন আশা উদ্দীপনা সৃষ্টি হয়েছে, এবং সেই জায়গাগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে উভয় পক্ষ কতটা এগিয়ে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? অনেক ধন্যবাদ স্যার। আমি আসলে হতে পারে হয়তো একটু নেটওয়ার্কের প্রবলেম, যার কারণে আপনার পুরো কথাটা আমি ঠিক বুঝতে পারিনি। তারপরে আমি আমাকে কি বলতে হবে আমি স্যার বুঝতে পেরেছি। আমি সেই জায়গা থেকে আমি একটু বলতে চাই। তো আমাদের বগুড়াতে যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে সাজ্জাদ ভাই বললেন যে 64 জন মূলত কৃষি উদ্যোক্তা যারা উদ্যোক্তা হতে চান কিংবা যারা উদ্যোক্তা ইতিমধ্যে যারা উদ্যোক্তার ভূমিকায় আছেন তারা মূলত এই সেমিনারে যুক্ত হয়েছিলেন। তো আপনারা আমার কিছু অভিজ্ঞতা হয়েছে সেখানে। তো আমি সেখানে দেখেছি যে মূলত আপনি যে শেষে যে কথাটা বললেন, মূলত ঋণ দিচ্ছে ইউসিবি ব্যাংক, মূলত যাদেরকে ঋণ দিয়ে মূলত ভরসা পাচ্ছেন বা ভরসা পাবেন বলে তারা মনে করতেছেন তাদেরকে মূলত তারা ঋণ দিতে আগ্রহী হচ্ছে, আর যাদেরকে ভরসা পাচ্ছেন না, যাদেরকে ঋণ দিয়ে তাদেরকে মূলত ঋণ দিচ্ছেন না। এই জায়গাটাতে একটু বড় সমস্যা হয়ে গেছে, কারণ যারা মূলত ইতিমধ্যেই বড় বড় উদ্যোক্তা অনেক বড় বড় উদ্যোগ নিয়েছে তাদেরকে মূলত এই ইউসিবি ব্যাংক মূলত ঋণ দিতে চাচ্ছে বা এবং ইয়াং এন্টারপ্রেনার হিসেবে গড়ে উঠতে চায়, কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চায়, কিন্তু তাদের এখনো ক্যাপিটালের কারণে টাকা পয়সা নাই, পুঁজি নাই, যার কারণে তারা উদ্যোক্তার ভূমিকায় আসতে পারতেছেন না, কিন্তু তাদেরকে আসলে ঋণ দিতে আসলে আগ্রহী হচ্ছে না। এই জায়গাটাতে সব থেকে একটা বড় সমস্যা হয়ে গেছে। তো আমার দিক থেকে খুব করে আমার বেশি যেটা আমি চাওয়ার থাকবে বা দাবি থাকবে যে এই যে যারা তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চায়, কৃষিকে নিয়ে যারা ভাবে, তাদেরকে যদি আমরা এই কৃষি ঋণটা যদি দেই তাহলে মনে হয় সব থেকে ভালো হতো। কারণ এখন অনেক তরুণ আছে যারা পড়াশোনা শেষ করেছে, চাকরি বাকরি পাচ্ছে না, তারা হয়তো বা কৃষিটা কি তাদের প্রধান পেশা হিসেবে নিতে চাচ্ছে, কৃষিটা কি হয়তো বা তাদের ভরসা হিসেবে নিতে চাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কাছে পুঁজি নাই।
তাদের কাছে ক্যাপিটাল নেই, যার কারণে তারা কৃষি উদ্যোক্তা হতে পারছে না। আমরা যদি এই যে এই ইয়াং এন্টারপ্রেনার যারা, তাদেরকে যদি আমরা খুঁজে বের করে আমরা ঋণটা যদি দিতে পারতাম, সব থেকে মনে হয় ভালো হতো। আর ইউসিবি সেখানে হয়তো বা একটু ব্যতিক্রম করতেছে, কারণ যারা ইতিমধ্যেই যারা প্রতিষ্ঠিত যারা উদ্যোক্তা, তাদেরকে শুধু ঋণ দিতে চাচ্ছে, কিন্তু যারা নতুন উদ্যোক্তার ভূমিকায় আসতে চাচ্ছে, কিন্তু তাদেরকে কিন্তু ইউসিবি অতটা তাদের প্রতি অতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না। সেই রাশেদ, আমরা যদি একজন মানুষের ক্যাপাসিটিকে অ্যানালাইসিস করতে চাই, একজন লোককে যদি এখনই 10 লাখ টাকা দিয়ে দেওয়া হয়, 1 লাখ টাকা দিয়ে দেওয়া হয়, তিনি ব্যবসায় করে মুনাফা নিশ্চিত করতে পারবেন, এই গ্যারান্টি কি আমরা প্রত্যেকের কাছ থেকেই পাবো? কারণটা হচ্ছে একটা জিনিস, যে ব্যাংক যে টাকাটা ঋণ হিসেবে দেবেন, সেই টাকাটা তোকে ফেরত পেতে হবে। তাহলে ওইটি যদি কেউ 10 টাকা নিয়ে 10 টাকা ফেরত দেওয়ার ঐতিহ্য যদি কেউ তৈরি করতে না পারে, তাকে কি কেউ 100 টাকা বা 1000 টাকা ঋণ দেবে কিনা? আপনার কাছে কি মনে হয়? আমি আবেগের কথা না, মানে আকাঙ্ক্ষার কথা না, বাস্তবতার কথা। আপনি কাকে ঋণ দেবেন? যার ঋণ প্রদানের সক্ষমতা আছে তাকেই দিবেন, নাকি যার প্রয়োজন আছে তাকে দিবেন? কোনটা দেখবেন আপনি বলেন? স্যার, আমার দিক থেকে আমরা তো ওই জন্যই নাম দিয়েছি ভরসার জানালা। তো সেই ভরসাটা তো একজন, আমরা যখন নতুন উদ্যোক্তাকে আমরা যখন ঋণ দিব, একজন আগ্রহী উদ্যোক্তাকে যখন আমরা ঋণ দিব, তার প্রতিও তো আমাদের সেই ভরসাটা রাখতে হবে। সেই ভরসাটা যদি আমরা রাখতে না পারি, তাহলে তো রাশেদ, বিতর্কের জায়গা নয়, যুক্তির জায়গা, ইমোশনের জায়গা নয়। কারণ আমানতকারীর টাকা ব্যাংক জমা রাখে এবং সেই আমানতকারীর টাকা ব্যাংকে ফেরত দিতে হবে। তাহলে ব্যাংকের তরফ, আপনি যদি ব্যাংকার হয়ে ওঠেন, তাহলে আপনি কি বলবেন? আপনি কি নিরাপত্তা নিশ্চিত না করে টাকা লোন দিয়ে দেবেন? তাহলে সেরকম তো, এবং সেরকম উদাহরণ ছাড়া কি টাকাটা আপনি দেবেন? আপনি আবেগের কথা নয়, যুক্তির তরফে এটাকে বিচার করেন। আমাদের সস্তা রাজনৈতিক বক্তব্য বা সস্তা অনেক কথা অনেক জায়গায় বলা যায়, কিন্তু রিয়ালিটিটা কি সেটা আপনি একটু বলেন। মানে বলতে চাইলে বলা যাবে, আপনার কাছে কি মনে হয়? আপনি কি যে শোধ দিতে পারবে না, তাকে 1000 টাকা ঋণ দিবেন কিনা? আপনি বলেন। না স্যার, ওই জায়গায় তো আমাকে সেই ক্যাপাসিটিটা যদি তার না থাকে, তাহলে তো আমি কখনোই তাকে ঋণ দিব না। কারণ আমি যদি কাউকে 1000 টাকা ঋণ দিই, সে যদি এটা পরিশোধ করতে না পারে, সেই ক্যাপাসিটি যদি তার না থাকে, তাহলে তো আমি কখনোই ইন্টারেস্টেড হব না তাকে ঋণ দিতে। সেই জায়গাটা, সেই জায়গাটা থেকে আমরা বলি যে আমাদের উদ্যোক্তা হয়ে ওঠার আকাঙ্ক্ষাটাকে তৈরি করতে হবে, তারপর ঋণ প্রদানের। নিশ্চয়ই আপনি যে কথাটা বলছেন যে তরুণ উদ্যোক্তা, তাদের জন্য একটা উইন্ডো ওপেন করা দরকার, কিন্তু সব উইন্ডো হয়তো একসাথে ওপেন হবে না। মোহাম্মদ জয়নুল আবেদিন মনে হয় কিছু বলতে চাইছেন, তার কাছ থেকে একটু শুনে আসে, কারণ তিনি ব্যাংকেও কনসালটেন্সি করেন এবং বাংলাদেশ ব্যাংকের সাথে জড়িত। অতএব উনি হয়তো এই জায়গাটিতে আমাদেরকে কিছু কথা বলবেন। আপনার মাইক্রোফোন ওপেন করেন স্যার। ধন্যবাদ। আমি তো চিরাচরিত আসলে বসেই ছিলাম যে সবার শেষে বলবো আর কি, কিন্তু এই রাশেদের এই আলোচনাটা এবং রেজাউল করিমের এই দুইজনের আলোচনাটা, এইটার থেকে ভাবলাম যে এখনই কিছু বলাই উচিত আমার মনে হয়। আমরা যে আতর রহমান মিঠুন এত সুন্দর করে বলেছে ভরসার নতুন জানালার যে ইয়েটা, প্রেক্ষাপটটা, তাতে করে মানে আসলে আবার প্রায় সব আইডিয়া হারাই গেছিল, কারণ ওর কথাটাই শুনতেছিলাম মনোযোগ দিয়ে, আমি যা বলতে চাই। কিন্তু এইখানে এই বিষয়টায় রাশেদের কথার ভিতরে আমি কিছু যুক্তি খুঁজে পাই যে ওই যে আমাদের সিজুল ভাই বলেছেন যে যারা বড় বড় অলরেডি মানে আছে, তারাই ঋণ পাচ্ছে, তারাই আসলে ব্যাংককে ভরসা দিতে পারতেছে যে টাকাটা ফেরত পাইবা। সেখানেও কিন্তু গ্যারান্টি নাই, কিন্তু স্টিল মানে একটা ব্যাংক পায় আর কি। কিন্তু আমাদের চিরাচরিত যে এই যে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, এটাই কিন্তু একটা বড় সমস্যা। ছোট কৃষকরা বুদ্ধি থাকলেও জ্ঞান থাকলেও তারা পায় না, কারণ হলো তার কোলাটেরাল নাই, এটা নাই, ওটা নাই, নানান কিছু। আমরা কিন্তু ওই জায়গাটাই ভরসার, ওই জায়গাটাও আমরা নিয়ে আসতে চাই তাদের মধ্যে, যে তোমার যদি উদ্যোগ থাকে, সেখানে তোমার যদি জ্ঞান বুদ্ধি থাকে, why that cannot be used as a capital? কিন্তু সেটাও তো একটা তার বড় সম্পদ আছে, কিন্তু একটা জায়গাটা দরকার। হ্যাঁ, এটা ঠিক যে ব্যাংকগুলো তার তো পাবলিকের টাকা জমা রেখে সেটা এখানে কাজ করছে,
সেটাও চেক অ্যান্ড ব্যালেন্স দরকারই আছে। তো সেই জায়গাটায় আমরা ব্যাংকে বলতে পারি না যে একজন উদ্যোগীকে একেবারে নাকচ না করে দিয়ে তার উদ্যোগটা কতখানি যুক্তিসঙ্গত আছে সেটা যদি আমরা যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন আর বিসেপ ফাউন্ডেশনও যদি দেখে যে ওর টেকনিক্যাল জিনিসটা কতখানি গুরুত্বপূর্ণ আছে, সেই জায়গাটা দিয়ে যদি তার একটু ব্যাংকের কাছে যদি একটু ভরসাটা বাড়াই দিতে পারি, তাহলে হয়তো তাদের জন্য উপকার হতে পারে। আমরা নতুন জানালা বলতেছি, কিন্তু জানালাটা যদি শুধু হাতিদের জন্যই খোলা থাকে, মশার জন্য বা ছোট মৌমাছির জন্য যদি না ঢুকতে পারে, তাহলে তো কি করে হবে? আমরা বলছি না এমন কিছু যা কিছু তাইকে দিয়ে দিতে হবে, কিন্তু আমরা এই জানালাটা কি করে আসলে কার্যকরী হয়, মানুষের উদ্যোগীদেরকে আসলেই সফলতা দিতে পারে, আমরা ভরসা দিতে পারে, সেটার জন্য চেষ্টা করা দরকার। আমি এখানে আমাদের এই যে কে একজন বলছে, ওর কথাটা আমি নিয়ে আসছি সেগুলো, যে সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন খুব সুন্দর করে একটা কথা বলছে, এটা গুরুত্বপূর্ণ, এটার সঙ্গে রিলেশনশিপ আছে, যে আমরা 10% মাত্র এন্টারপ্রেনিয়র ইভেন্চুয়ালি সাকসিড করে। তার কারণটা হলো অনেক এন্টারপ্রেনিয়রকে আসলেই সঠিকভাবে গাইডেন্স পায় না, ট্রেনিং পায় না, প্রশিক্ষণ পায় না, শুধু টেকনিক্যাল সাইডে নয়, হয়তো ম্যানেজমেন্ট সাইডেও, সব দিকটাই আর কি। তো আমাদের, এবং হয়তো তার মার্কেটিং ইত্যাদি নানান কিছুতেই সমস্যা হতে পারে। তো আমি ওটাই মনে করি যে বিসেপ ফাউন্ডেশনকে এইখানে আসলেই যে ব্যাংক তার ব্যাংকে নিয়ে দেখতে অবশ্যই চেষ্টা করবে, এটা আমরাও বলি না যে আপনি মানুষের টাকা নিয়ে লুটপাট করে যাকে তাকে খুঁজে তাকে দিয়ে দেন, কিন্তু আমরা কি ওই জায়গাটায় অংশগ্রহণ করতে পারি যে যাতে করে আমরা নতুন একজন উদ্যোগী, তার যদি সত্যিকার উদ্যোগ হয়, সেটাকেও আসলে তাকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে, তার ম্যানেজমেন্ট সাপোর্ট দিয়ে, নানান কিছু দিয়ে আমরা তার উদ্যোগটাকে সফলতার মধ্যে করতে পারি। যে কথাটা আমি একসময় বলেছিলাম আমাদের নিজেদের মধ্যে, যে আমরা একটা ইনোভেশনস ল্যাব তৈরি করতে পারি কিনা এই ধরনের উদ্যোগীদেরকে সহায়তা করার জন্য। ল্যাবরেটরি হবে যেখানে গবেষণা হবে, চেষ্টা করা হবে যে এই উদ্যোগীরা কি করে সফলতার মুখ দেখতে পারে সেটার জন্য। তো একটা ব্যর্থ হয়েই যাবে, ব্যাংকের জন্য নাই তা নয়, কিন্তু ব্যাংকের মধ্যেও তো রয়ে গেছে মেলাই আসলে টাকা পয়সা ফেরত দেয় না, বরঞ্চ বড় লোকেরাই টাকা ফেরত দেয় না, গরিব গুলো দেয়। তো এটা সেই কিছু অংশ এটা ধরে নিয়েই আসলে ওনারাও হিসাব করেন, ব্যবসা করেন। তা আমরা একটু চেষ্টা করি যে এই ভরসার জানালাটা যাতে আসলে ভরসার জায়গায় তুলতে পারে, ভরসার জানালাটা শুধু যাতে যাদের টাকা আছে তাদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। এই কথাটা আমি রাশেদের কথাটা আসলে ধন্যবাদ রাশেদ। স্যার আমি কি অনেক আলোচনা বলেন, আপনি যোগ করেন রাশেদ। স্যার ওই যে আমি স্যার যে কথাটি বললেন ওইটাকেই আমি বলছিলাম যে আসলে কাউকে একেবারে প্রত্যাখ্যান না করে একটু তার ক্যাপাসিটিটা যদি স্থানীয়ভাবে অ্যানালাইসিস করে তাকে যদি স্বল্প পরিমাণেরও ঋণ দেওয়া যায়, সেটা যদি করা যেত খুবই ভালো হতো। যেমন আমি বগুড়ার উদাহরণ যদি দিই, বগুড়াতে কিন্তু আমি এক ঝাঁক তরুণকে যারা উদ্যোক্তা হতে চায়, পড়াশোনা তারা শেষ করেছে কিন্তু শেষ পর্যন্ত চাকরি পায়নি, কিন্তু তারা এখন উদ্যোক্তার ভূমিকায় আসতে চায়, উদ্যোক্তা হতে চায়, কিন্তু তাদের কাছে সেই ক্যাপাসিটিটা নাই, সেই ক্যাপিটালটা নাই। ক্যাপাসিটি আছে বাট ক্যাপিটাল নাই। তো তাদেরকে যদি আমরা স্বল্প পরিশোধেও আমরা যদি ঋণ দিতে পারতাম, তারা হয়তো বা ওই ঋণটা নিয়ে কিছু একটা করতে পারতো। কিন্তু দেখা গেল যে ইউসিবি তাদেরকে যাচাই বাছাই করে দেখলো যে তাদের তেমন কিছু নাই। না এটা একটু ঠিক না, একটু ঝামেলা আছে। রাশেদ খুব জেনারেলাইজ করেন না, প্রত্যেকটি কেস আমাদের কাছে আছে। যেমন আমি একটা জিনিস বলি, আমি একটা ঘটনা বলি, যেমন আমি ভালুকার একজন কৃষককে এখানে যুক্ত করে দিয়েছিলাম, একজন তরুণকে। দেখা গেল তিনি কৃষি ব্যাংক থেকে একবার ঋণ নিয়েছিলেন এবং সে টাকা পরিশোধ করেন নাই, এবং পরিশোধ না করার কারণে তার ক্রেডিট রেটিং এ তিনি কিন্তু নেগেটিভ হয়ে গেছেন। তাকে কোনো ব্যাংক আর লোন দিতে পারবে না। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ম। প্রত্যেকটা পার্সনের কিন্তু একটা ক্রেডিট রেটিং আছে, সেই ক্রেডিট রেটিং এর উপর ভিত্তি করে কিন্তু তাকে লোন দেওয়া হয়। অতএব খুব জেনারেলাইজ করা যাবে না, মানে কেস টু কেস এগুলো দেখতে হবে। আমি স্যার যেটা আমাদের অভিভাবক ডক্টর জয়নুল আবেদিন যেটা বলেছেন, স্পিরিচুয়ালি আমরা সেটার সঙ্গে আছি এবং সেটাই আমাদের লক্ষ্য। তবে এখন একটু ব্যবস্থাপনাগত ভাবে কিছু ত্রুটি বিচ্যুতি হয়। আমাদের রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে যে ফল আনতে বললে গাছ সহ নিয়ে আসে। হ্যাঁ,
তো এরকম কিছু ব্যাপার তো আছে, অতি উৎসাহী কর্মচারী সব জায়গাতেই আছে, অতি উৎসাহী কিছু ব্যক্তি সব জায়গাতেই আছে। ফলে এটা এখনো যেহেতু ট্রায়াল হচ্ছে, ধরেন পঞ্চগড় থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত 4টা জায়গাতে মাত্র আমরা গিয়েছি, এবং এক একটা জায়গার এক একটা বৈশিষ্ট্য আছে এবং এক একটা জায়গাতে এক এক রকমের কথা আছে। আমি যদি ঝিনাইদার কথা ধরি, ঝিনাইদার যারা কেঁচো চাষী নারীরা আছে, এই কেঁচো চাষী নারীদেরকে ঋণ দেওয়ার জন্য কিন্তু ইউসিবি ব্যাংক ইতিমধ্যে সম্মত হয়েছে। শুধু তারা বলেছে যে এইখানে একটু গ্রুপ করতে হবে, আপনারা যদি গ্রুপ করেন, গ্রুপ করে যদি এই করেন, একটু একটা সোশ্যাল ক্যাপিটালের মতো একটা সোশ্যাল সিকিউরিটি সিস্টেম যদি ফর্ম করেন, তাহলেই কিন্তু ইউসিবি ব্যাংক লোনটা দেবে। সুতরাং নতুন উদ্যোক্তা বা সাধারণ উদ্যোক্তা তারা যে ঋণ পাবে না, এটা কিন্তু পলিসি নয়, কেস বাই কেস। আমি সিজুলের বক্তব্য এবং রাশেদের বক্তব্য জানি, তা কেস বাই কেস হয়তো কিছু সমস্যা থাকতে পারে, সেটা ওই কর্মী লেভেলের সমস্যা। কারণ কর্মীদের কি হয় জানেন, যে কর্মীরা তো ওরা গ্যারান্টি চায় আমার চাকরি বাঁচাইতে হবে, যদি কেউ লোন না দেয়, তো ফলে তারা অনেক রকমের হিসাব নিকাশ করে একটা সেফ সাইড নিতে চায়, যে ভাই এত ঝামেলা যত কম হয় তত ভালো। তো এগুলা ঠিক আছে, এখানে আমাদের সংগঠনগত ভাবে কিছু কাজ করতে হবে, একটা সামাজিক ভাবে আমাদের একটা সিস্টেম, যে একটা একটা সোশ্যাল সেফটি নেট, কথাটা যে অর্থে বলি আর কি, একটা সোশ্যাল সেফটি নেট বোধহয় দাঁড়া করাইতে হবে, যেখানে ব্যাংকও ভরসা পাবে, আমার উদ্যোক্তাও ভরসা পাবে, এবং ওইখানেই বিসেফ ফাউন্ডেশনের কিন্তু কাজ আছে। আমি বারবার করেই বলছি যে বিসেফ ফাউন্ডেশন এই এই বিদ্যমান যে গ্যাপ আছে, সেই গ্যাপ পূরণের জন্য তারা কাজ করছে। আমরা কিন্তু উই আর নট এ মানি লেন্ডিং অর্গানাইজেশন অথবা আমরা এরকম ক্রেডিট অর্গানাইজেশন না, আমরা ওই বিদ্যমান গ্যাপ পূরণের জন্য, আমরা সেই ভরসাটা জাগানোর জন্য আমরা কাজ করছি। হ্যাঁ, যাতে করে আমরা এই যে ত্রুটি বিচ্যুতি গুলো আলোচনা হচ্ছে, এগুলো ভালো, এই ত্রুটি বিচ্যুতি গুলো নিয়ে আমরা নিশ্চয়ই ব্যাংকের সাথে কথা বলবো। আমাদের তো আরো জাতীয় সম্মেলন হবে, আরো অনেকগুলো জায়গাতে সম্মেলন হবে, হয়তো ইমিডিয়েটলি খাগড়াছড়িতে হবে। তো এই সারা দেশে এই অভিজ্ঞতাগুলো নিয়ে আমরা জাতীয় পর্যায়ে একটা স্ট্র্যাটেজি তৈরি করবো। রানা ভাই, আপনি জানেন যে আমাদের ইভেন আরেকটা বড় স্বপ্ন হচ্ছে যে একটা প্ল্যাটফর্মের মতো করে, একটা ফার্মার্স চেম্বারের মতো করে একটা ইনস্টিটিউট ডেভেলপ করা যায় কিনা, সেটা বিসেফ ফাউন্ডেশনের অধীনেই হোক আর বিসেফ ফাউন্ডেশনের সহযোগী হিসেবেই হোক, যেখান থেকে এই যে আমাদের যে ক্যাপাসিটি গ্যাপ যেটা রয়েছে, এই ক্যাপাসিটি গ্যাপ গুলো দূর করার জন্য যাতে কাজ করা যায়। আমরা কিন্তু এই কাজটার কথা বলেছি, অন্যভাবে আমরা নাম দিয়েছিলাম নিরাপদ খাদ্য ফাউন্ডেশন। তো যাই হোক, নাম যেটাই হোক, একটা এরকম একটা ক্যাপাসিটি বিল্ডিং একটা প্ল্যাটফর্ম কিন্তু লাগবে, এবং বিসেফ ফাউন্ডেশন ইজ কমিটেড টু দ্যাট। এবং বিসেফ ফাউন্ডেশনের যে 8টা রিকমেন্ডেশন আছে, তার মধ্যে কিন্তু এটাও একটা রিকমেন্ডেশন, যে আমাদের একটা ওইরকম একটা সহায়ক সংগঠন প্রয়োজন। হ্যাঁ, সুতরাং আমরা খুব জেনারেলাইজ যেন না করি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা এই কথাটা বলি যে আসলে প্রতিদিনই নতুন নতুন প্রসেস তৈরি হচ্ছে এবং প্রতিদিন গ্যাপ তৈরি হচ্ছে, এবং এটাও আমরা শুনতে পেয়েছি যে এই কমিটমেন্টটা মানে কতগুলো পলিসি লেভেলের কিছু সমস্যা আছে, যেখানে পলিসির কত কারণেই ব্যাংক যেতে পারছে না, এবং সেই পলিসি গুলোকেও এলিমিনেট করে পলিসি ক্রাইসিস গুলোকেও সলিউশন করার দিকে আমাদেরকে যেতে হবে। সেটি কিন্তু আমরা একসাথেই করতে চাই এবং আমাদের একটা কমিটমেন্ট থেকে করতে চাই। আমি বিপাশার কাছ থেকে একটু সংক্ষেপে একটু রিপোর্ট নেব যে আপনার এলাকাতে যেটা কালীগঞ্জে যেটা হলো, আমাদের সাথে মোর্শেদ ভাই জয়েন করেছেন, মোর্শেদ ভাই নিশ্চয়ই খুব ভালোভাবে বলবেন। তবে বিপাশার কাছ থেকে একটু আগে শুনে নিতে চাই যে এই কনফারেন্সটিকে আপনার কৃষকরা, আপনার উদ্যোক্তারা কিভাবে দেখছে এবং সেই জায়গাটিতে কি ধরনের মানে সহযোগিতার ইঙ্গিত মিলছে বলে আপনার কাছে মনে হয়? জি রেজা ভাই, ধন্যবাদ। আসলে আমাদের ঝিনাইদহের কালীগঞ্জের যে কৃষক উদ্যোক্তা সমাবেশ হয়েছিল, সেই উদ্যোক্তা সমাবেশের পর থেকে কৃষকরা তো বিভিন্ন চাহিদার একটা ফর্মও পাঠাচ্ছিল। গত 3 দিন ধরে ইসিবি ব্যাংক ঝিনাইদহ ব্রাঞ্চ থেকে এই কৃষকদের কাছে ইতিমধ্যে ফোন দেওয়া শুরু করেছে। আমি যতটুকু জানতে পেরেছি, গত 3 দিনে প্রায় 30 থেকে 40 জন কৃষকের সাথে ইতিমধ্যে তারা কথা বলেছে এবং ব্যাংকে গিয়ে তারা তাদেরকে অ্যাকাউন্ট খুলতে বলছে। এবং আজকেও আমাদের প্রায় 10 জন কৃষক গেছিল এখান থেকে, আমার সাথে ফোনে কথা বলে গেছিল। ইতিমধ্যে তারা ব্যাংকে 10 টাকার বিনিময়ে একটা অ্যাকাউন্টও খুলে এসছে। এবং এখানে যে সিজুল ভাই বা রাশেদ ভাই যে কথাটা বললো যে কৃষকরা, আসলে আমি কথা বললাম বিকালবেলা 2 জন কৃষকের সাথে, তারা একদম ক্ষুদ্র কৃষক, মানে উদ্যোক্তা। আমি বললাম যে আপনাদের কি কথা হলো তাদের, তারা বললো যে আমাদের ঋণ দিবে। তাদেরকে এই কথা কিন্তু বলেনি যে আপনি ঋণ পাবেন না, এই কথা বলেনি। তাদেরকে বলা হয়েছে যে আপনারা একটা অ্যাকাউন্ট খুলেন 10 টাকার, আমাদের ব্যাংকের কিছু প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের আমরা ঋণটা দেব, এটা তাদেরকে বলা হয়েছে। আর আমাদের ঝিনাইদহের কালীগঞ্জের যে উদ্যোক্তাগুলো আসলে আছে, আপনারা জানেন যে মূলত ওই ধরনের বড় উদ্যোক্তা না, আসলে সব ক্ষুদ্র উদ্যোক্তা। বিশেষ করে আমরা যখন
তাদেরকে যুক্ত করার চেষ্টা করছি, যে বিভিন্ন সময় আমাদের সহযোগিতা তারা চেয়েছে। আসলে আমরা যদি প্রাতিষ্ঠানিকভাবে বলি, হাঙ্গার ফেয়ারের পক্ষ থেকে কিছু করতে পারিনি ঋণ দিয়ে বা লোন দিয়ে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ওই যুক্তটা করে দিতে চাচ্ছি, যে যেন সে ব্যাংক থেকে হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে হোক, যদি কিছু ক্যাপিটাল পেয়ে তারা বড় উদ্যোক্তা হতে পারে। তো সেই উদ্যোক্তা ইউসিবি ব্যাংক যেহেতু এগিয়ে এসেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এলাকার যে সকল উদ্যোক্তা আছেন তারা একটু বড় হওয়ার স্বপ্ন দেখছে। তাদেরকে আশা করা যায় যে আমার মনে হয় যে তাদের ঋণ দিবে, এই এতটুকু আমার বিশ্বাস হয়েছে গত যে কয়েকদিন, মানে এই 3 দিনে যাদের সাথে কথা বলেছে। তো এই অবস্থা। আর কিছু কয়েকজন বড় কৃষক আছে আসলে, যেটা আপনি রেজা ভাই বলছিলেন যে অধিকাংশ লোক কিন্তু যারা বড় বড় উদ্যোক্তা তারাই টাকাটা মারে ব্যাংকের। ছোট উদ্যোক্তা কখনোই মারার চিন্তা করে না, সে চায় যে আমি কিভাবে উঠবো, এবং তার ভিতরে একটা ভয় থাকে, সে একটা ভয় থেকেই কাজ করে, কারণ তাকে চিন্তা করতে হয় যে আমার ঋণটাকে পরিশোধ করতেই হবে। সেই ক্ষেত্রে আমি রাশেদ ভাই বা জয়নুল আবেদিন স্যার যেটা বললেন যে আসলে এই ছোট ছোট উদ্যোক্তা আমাদের এলাকাতে যারা উঠতে চাচ্ছে, আমার মনে হয় বিসিএফ ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোগ মানে উচিত যে এদেরকেও অল্প কিছু দিয়ে হেল্প করা উচিত, তাহলে আমার মনে হয় এরাও একটু আস্তে আস্তে উঠতে পারবে। ধন্যবাদ। বিপাশ, আসলে আমি একটা ছোট্ট উদাহরণে দিই। আমরা যখন প্রথম অবস্থাতে ইউসিবি ব্যাংকের সাথে কথা বলা শুরু করি, তখন খাগড়াছড়ি থেকে কয়েকজন কৃষক এসেছিল ফেনীতে, এবং এটা আমাদের মানে যোগাযোগের মধ্য দিয়ে, সেখানে 5 জন কৃষক আসছিলেন যাদের নাকি নিজেদের কোনো জমি নেই, যারা বর্গা নিয়ে চাষাবাদ করেন, কিন্তু তারা এইটুকু কনফার্ম করেছিলেন যে তারা তাদের টাকা শোধ দিতে পারবেন। আরো 5 জন বড় কৃষক এসেছিলেন। এই 5 জনকে কিন্তু 48 ঘন্টার ভিতরে 5 লাখ টাকা ঋণ স্যাংশন করা হয়েছে। অর্থাৎ কথাটা হচ্ছে এরকম যে সকলকেই কিন্তু এটার ভিতরে ইনক্লুসিভ ব্যাংকিং এর আওতায় নিয়ে আসা হচ্ছে। তবে নিশ্চয়ই কেস টু কেস, কেসের সাথে কেসের একটা পার্থক্য আছে। আমরা যে সম্মেলনগুলো করেছি তার ভিতর সবচেয়ে শেষ সম্মেলন হচ্ছে দাউদকান্দি, এবং আমরা যদি এভাবে চিন্তা করি যে দাউদকান্দির যে সম্মেলনটা হলো, টাকার দৃষ্টিভঙ্গি থেকে দেখা যাবে সবচেয়ে বেশি পরিমাণ টাকা ইনভেস্ট হবে দাউদকান্দিতে, এবং সেটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে সকলে, কারণ ওখানে প্লাবন ভূমিতে মাছের চাষ, একই সাথে 300-400 জন কৃষকের একত্রিত একটি সংগঠন, এবং এক একটা প্রজেক্ট যদি টাকা নেয় 30-40 জনের পক্ষ হয়ে, সেটা কিন্তু অ্যামাউন্টটা 20 লাখ, 25 লাখ, 30 লাখ এরকম কিন্তু হতেই পারে। এবং এই উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে 36% সুদে তারা টাকা ঋণ দেন, এবং তারপরেও তারা লাভ করেন। এখন তারা যদি এই ব্যাংকিং রেটে যদি তারা টাকাটা নিতে পারে, তাহলে এই সমস্ত ক্ষুদ্র কৃষকরা বা মাঝারি কৃষকরা বা এই প্লাবন ভূমিতে মাছ চাষ যারা করেন, তারা প্রত্যেকেই কিন্তু আসলেই লাভবান হতে পারবেন। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমাদের কাছে খুব উৎসাহজনক মনে হয়েছে প্লাবন ভূমিতে মাছ চাষের যে কার্যক্রম, সেটার সাথে ব্যাংকের সংযুক্তিটা। এবং আমাদের কাছে যেটা লেটেস্ট তথ্য আছে যে আগামী মঙ্গলবার, বুধবার হয়তোবা ব্যাংকের লোকজন ইতিমধ্যেই আবার দাউদকান্দিতে সফর করবেন। আমি একটু মুর্শেদের কাছ থেকে জানতে চাই যে তার তো অনেক কৃষক ওখানে অংশগ্রহণ করেছিল, এবং তাদের কাছে এবং তার কাছে এই ওভারঅল ভরসার নতুন জানালার এই যে একটা স্টেপস, এটাকে তিনি কিভাবে মূল্যায়ন করবেন, তিনি যদি বলেন। ধন্যবাদ বিমল ভাই। আমি প্রথমত কৃতজ্ঞ বিসিএফ এর কাছে যে এরকম একটা উদ্যোগ নিয়েছে। আমি সেদিন আমার শুভেচ্ছা বক্তব্যে বলেছি যে এটা আসলে আমাদের অনেক দিনের একটা প্রত্যাশার জায়গা পূরণ হয়েছে মনে করি আমরা, যে সরাসরি ব্যাংকের এমডির সাথে আমাদের বিষয়গুলোকে তুলে ধরা। এবং আমি জানি না, আমি প্রথম পার্টটা মিস করেছি আপনাদের আলোচনা, কারণ আমি এখন আসলে সিরাজগঞ্জে একটা ফিল্ডে আমাদের কমিউনিটি এন্টারপ্রাইজের একটা মিটিং এ ছিলাম, সেখান থেকে মাত্র আসলাম আমি। তো বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস টু মানে ফর্মাল ইনস্টিটিউশনাল ফাইন্যান্সের কিছু চ্যালেঞ্জ আছে আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে, যেটা হয়তো ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রে বা এসএমই লোনের ক্ষেত্রে অনেকেই হয়তো ফেস করবে না। আমাদের এখানে কিছু ইনোভেশনের চিন্তা করতে হবে, ব্যাংককেও চিন্তা করতে হবে। অ্যান্ড ইউ আর কারেক্টলি সেড যে ওরা আজকে শিডিউল করেছে যে আগামী বুধবার থেকে আমাদের এন্টারপ্রেনারদের সাথে বসবে। সো আমি মনে করি যে দাউদকান্দিতে যদি আমরা শোনা যাচ্ছে না, কিন্তু একটু ভালো শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে?
আমরা শুনছি বেটার, আমরা শুনছি, আমরা শুনছি, জি আমরা শুনছি, হ্যাঁ জি। দাউদকান্দিতে আমি যেটা সবচেয়ে আশার বাণী যেটা দেখছি, যে আমরা যদি এই মডালিটিসটাকে যদি কোনোভাবে মানে আমরা মুভ করতে পারি, মানে সেটাকে যদি ফাংশনাল করতে পারি, যে এই যে কমিউনিটি এন্টারপ্রাইজের সাথে ফর্মাল ব্যাংকিং ফাইন্যান্সিং এর যে ডিসকানেক্টটা ছিল, সেটাকে যদি আমরা আসলে এইটাকে যদি ওভারকাম করতে পারি, that would be a model for other collective initiative all over the country. সেটা একটা বড় জায়গা। আচ্ছা, প্রণবদা মাঝখানে আবার একটা প্রশ্ন করেছেন যে দাউদকান্দির এসব কৃষকরা একটা সমবায়ে মিলিত হতে পারে কি নাকি করে ফেলেছে। প্রণবদা, তারা গত 24 বছর মানে সমবায়ের মতোই একটা মডালিটিতে তারা একত্রিত হয়ে আছে। আমরা আসলে আরেকটা প্রসেসে যাওয়ার চেষ্টা করছি, যে এই যে এন্টারপ্রাইজ ইনিশিয়েটিভ গুলো আছে এর মধ্যে যারা আমাদের লিডার এন্টারপ্রেনার যারা আছে, লিডারশিপ যারা দিচ্ছে, সো আমরা চাচ্ছি যে ব্যাংক এরকম একটু স্মল গ্রুপের যারা লিডার আছে তাদের সাথে বিষয়টাকে নেগোশিয়েট করে আমাদের একটা প্রসেসকে আমরা ডেভেলপ করব। এবং যেটা রেজা ভাই আপনার প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে, আমি বলেছি যে এটা আমাদের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল, এবং আমাদের কৃষকরা উজ্জীবিত। যদি ফাইনালি এটা ইমপ্লিমেন্টেশনে আমরা যেতে পারি, ডেফিনেটলি আমরা সবাই খুশি হব। আমাদের শ্রোতাদের এবং দর্শকদের দৃষ্টি বলি যে আমরা আজকে আলোচনা শুরু করেছি, আমরা নিজেরা একটা সেলফ অ্যানালাইসিস করছি। প্রণব সাহা যেটা বলেছেন যে আজকে ব্যাংকের কেউ আছেন কিনা, না আজকে কেউ নাই, তবে আমরা যেহেতু আলোচনাটা শুরু করলাম, আমরা স্তরে স্তরে এবং আগামী সপ্তাহেও আমরা এই আলোচনাটা করব, এবং সেদিন আমরা ব্যাংকের প্রতিনিধি নেব। আমরা এর মধ্যে আমাদের নিজেদের মধ্যে যে রিকমেন্ডেশনস গুলো এবং ক্রাইসিস গুলো বা কথাগুলো আসছে, সে কথাগুলোকে আমরা নোট ডাউন করে রাখবো, যাতে আমরা ভালো কিছু করতে পারি। তবে মহিদুল হক খান, যিনি দুই জায়গাতে উপস্থিত ছিলেন, যশোরে উপস্থিত ছিলেন এবং মানে দাউদকান্দিতে উপস্থিত ছিলেন। মহিদুল হক খান, আপনার মানে প্রতিক্রিয়া কি এই সম্মেলন সম্পর্কে? সাধারণ কৃষক বা উদ্যোক্তাদের কথা বা ব্যাংকের অ্যাটিটিউড, এই দুইকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, খুব সংক্ষেপে যদি বলেন। আমরা আসলে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা হয়তো খুব বেশি আজকে আলোচনা করবো, তো এই আলোচনাটা আমরা কন্টিনিউ করতে চাই আগামী সপ্তাহে। আর মোর্শেদ ভাই, আপনার কাছ থেকে আরেকটা কথা আমরা শুনবো আমি মহিদুল ভাই কথার পরে। জি জি, ধন্যবাদ রেজা ভাই। আমি গেছি, আমার অবশ্যই প্রথম থেকে আগ্রহ ছিল। যেমন আপনি জানেন যে আপনি যখন এটা শুরু করছিলেন, তখন আমি একটা ফরম্যাট করে দিয়েছিলাম, যে এই ফরম্যাটে তাদেরকে রেজিস্টার করা। তখন যদিও ঢাকায় সম্মেলন করার কথা ছিল, আমরা একসঙ্গে ডেকে আনবো, পরে আমরা আঞ্চলিক ভাবে করছি। এবং আমরা যে আঞ্চলিক গুলো করেছি অনুষ্ঠানগুলো, সেগুলো কিন্তু যেখানে আমাদের কিছু পরিচিতি আছে, যে জায়গায় যারা আমরা চিনি যাদেরকে, তাদের নিয়ে আমরা যদি একটা মডেল হিসাবে, এটা ব্যাংকের মডেল হিসাবে দাঁড়া করাতে চাই, তাহলে এটা কিন্তু ফুলপ্রুফ হতে হবে, এবং সেটা যদি যেন যে কোনো জায়গায় রেপ্লিকেবল হয়, সেটা এনশিওর করার জন্য একটা মডেল হিসাবে, ইন্ডিপেন্ডেন্ট মডেল হিসাবে দাঁড়া করাতে হবে। তবে ইনিশিয়ালি যেটা হয়, যে ইনিশিয়ালি এটা সাকসেসের জন্য কিছু পরিচিত জায়গায় করাটা ভালো, যাতে করে এটা একটা নেগেটিভ জিনিসটা বেশি প্রচার হয়ে গেলে তখন আবার এটা হয়তো পুরো প্রসেসটাই নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের সতর্কতার সঙ্গে আমি প্রস্তাব করছিলাম যে আমরা আমাদের পরিচিত 8-10 জায়গায় বা যে কয়টাই হোক, আমরা অনুষ্ঠানগুলো করি এবং সেখানে কিছু মানুষের সঙ্গে লিঙ্ক করে দিই, এবং সেখানে ওই কাজগুলো চলতে থাক, এবং 1 বছর আমরা খুব ক্লোজলি অবজার্ভ করি, আমরা নিজেরাও কিছু মোটিভেট করার চেষ্টা করি, এবং একটা সাকসেস স্টোরি তৈরি করি। ওখান থেকে লার্নিং গুলো নিয়ে ওরা, সেদিন তাহমিদুর রহমান সাহেব বাইরাও বলছিলেন যে আসলে তো আমরা একটা ব্যাংক করছি, আমাদের উদ্দেশ্য হলো যে অনেকগুলো ব্যাংক, অন্যান্য সব ব্যাংকগুলোকে এর সঙ্গে, সুতরাং আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই কাজটা করার, আমার মনে হয় যে সেটা আমরা করতে চাই। এই প্রসঙ্গে আমি দুটো জায়গায় গেছি, এক একটা জায়গার কিন্তু বৈশিষ্ট্য এক এক রকম।
যেমন দাউদকান্দির বিষয়ে ব্যাংক কিন্তু অতিরিক্ত উৎসাহী হতেই পারে, কারণ তারা যে অর্গানাইজড অ্যাক্টিভিটি দেখেছে সেখানে, তাদের জন্য তারা কিন্তু একটা ব্যাংকের যে মূল কাজ সেটা হলো যে তারা একটা লোন দিবে এবং লোনটা ইয়ে করতে, এবং যে ম্যানেজার যে এখন উপরের টপ ম্যানেজমেন্টের একটা আকাঙ্ক্ষা আছে বলে ম্যানেজাররা দৌড়াদৌড়ি করছে, কিন্তু এট দি এন্ড অফ দি ডে উনি যখন চলে আসবেন তখন তাকেই কিন্তু পুরো জিনিসটা সামাল দিতে হবে। সুতরাং তার একটা কষ্ট আছে, সেই ইউনিটের কষ্ট আছে যদি আপনি সেগুলোকে তার মেনটেন করতে হয়। এবং উনি যেটা বলছিলেন তাহমিদুর রহমান সাহেব, যে এখন ওনারা যেটা করেন ব্যাংকে এনজিও কে দেন, ওরা 9% সুদ তারা দিয়ে দেয়, ওনারা ঘরে বসে থেকেই একেবারে মানে কোনো রিস্ক ছাড়াই 9% পেয়ে যাচ্ছে। এই সেই 9% যদি কৃষকের কাছ থেকে আলাদাভাবে দিতে হয় তাহলে আসলে একটা বড় ধরনের তাদের একটা কর্মযোগ্য তাদের লাগবে। আমি সেই জন্য বলছিলাম যে এটা কতটুকু তারা এই কাজটা সবাই করবেন প্রত্যেকটা ইউনিটে, এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। সেই জন্য এটা একটা প্রজেক্ট হিসাবে যদি আলাদা সিএসআর ফান্ড থেকে যদি এমন একটা করা যায় যে তাদের যে ফাংশনস গুলো আমরা অন্য কেউ একটা থার্ড পার্টি তারা যদি জিনিসটা করে দেয় ব্যাংকের সঙ্গে লিঙ্কিং, যে মিডিয়েটারের কাজটা, তাইলে একটা প্রমোশনও হতে পারে এবং মাঝখানে তাদের যে অ্যাক্টিভিটিস গুলো যেগুলো ব্যাংক ঘরে বসেই তারা অন্তত স্বল্প আয়াসে এটা করতে পারে, সেরকম একটা ব্যবস্থাপনা আমাদের চিন্তা করতে হবে। এবং সেটা করলে, এবং আমার মনে হয় আর একটা অসুবিধা যেটা আছে, যেমন আপনি যদি এদের কথা বলেন, কালীগঞ্জের কথা বলেন, আমরা কালীগঞ্জে যশোর থেকে গেছে, কালীগঞ্জ থেকে আশপাশ থেকে আছে, কিন্তু ওদের ইউনিট আছে ঝিনাইদহে এবং যশোরে। এখন একটা অ্যাকাউন্ট করার জন্য, ট্রানজাকশনের জন্য ওরা তো ওইখানে যাবেন। এখন এটা কিন্তু একটু বেশি কাছাকাছি ইউনিটে যাচ্ছে না। যারা উদ্যোক্তা, যারা কাজ করে, ছোট সারাদিন কাজ করে খায়, আমি আমার একজন পরিচিত আছে তাকে বলছিলাম, সে সময় পাচ্ছে না যে ব্যাংকে যাবে, মানে আসলে হ্যাবিট নাই ব্যাংকে যাওয়ার। তারপরে ব্যাংকে যখন যেতে বলা হচ্ছে যাচ্ছি, যাবো, সময় পাচ্ছি না স্যার, একটু যাচ্ছি, এরকম আর কি। ব্যাংক থেকে একটা টেলিফোন করেছে, ভাই আসেন, এখন তারপরে সে সময় পাচ্ছে না, এরকম হবেই। এইগুলো তো অভিজ্ঞতা। আমাকে মোহন ঘোষ বলছিল যে ভাই আমরা তো অনুষ্ঠান করলাম, তারপরে আমরা কি করবো, এখন আমাদের কাজটা কি, আপনারা কি করবেন, আমরা কি করবো, সে জানাই না, বুঝতেই পারছে না। এখন ব্যাংকও তার কাছে যোগাযোগ করে নেই। এখন বিফোর ইট ইজ টু লেট উই শুড কন্ট্যাক্ট দিস পারসনস, যাদের সঙ্গে একটা হয়ে ওদের হয়ে একটা কথা বলা, ব্যাংকের কাছে যাওয়া, একজন মানুষ আপনারা কি চাচ্ছেন, আপনার আকাঙ্ক্ষাটা কি। কারণ এখন এক জায়গায় শুনলাম যে একজন জায়গায় বলছে, গেছিল, সে বলছে যে আমাদের তো এগ্রিকালচার লোন এই বছরের জন্য আর নাই টার্গেট, সামনের বছরের জন্য আমরা চিন্তা করতে পারি। এই শুনে তো ধরেন এখন জানুয়ারি মাস, সে সামনের বছর মানে তো তার জুন মাসের পরে তার চিন্তা ভাবনা হবে, তার মধ্যে সে ভুলেই যাবে পুরো জিনিসটা। সুতরাং এই কথাগুলো কিভাবে বলেছে আমরা জানি না, হয়তো অন্য প্রোগ্রাম আছে, এগ্রিকালচার প্রোগ্রাম নাই, হয়তো অন্য প্রোগ্রাম আছে। এখন সেই জন্য আমাদেরকে একটু সিলেক্টিভ হয়ে এই কাজটা ইন্টারমিডিয়েট হিসাবে আমাদের বিশেফ একটা করতে পারে। আমি আপনাকে বলছিলাম যে ব্যাংকের সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু আলাপ করা, তা না হলে তারা মনে হয় এক একটা জায়গায় 40-50 জন যারা টার্ন আপ করেছে, এদের মধ্যে অন্তত 25% বা 50% যদি এটা ইয়ে করতে পারে, প্রসেসের মধ্যে ঢুকতে পারে, দ্যাট ইজ অলসো এ সাকসেস। এবং আমি যখন ছিলাম, আমি একটা জিনিস বলছিলাম ওদেরকে, যেটা আমি একটা প্রশ্ন করব, আমি শেষ করছি, আমি বলছিলাম যে আপনারা বেশি আশা করবেন না, একটা ব্যাংক আসছে, আপনাদের একটা কাজ হচ্ছে, আপনারা নিজেদের ইন্টারাকশনটা করেন, এটা ব্যাংকিং অপারেশনটা আপনারা যারা ইয়ে হতে চাচ্ছেন, এন্টারপ্রেনিউর হতে চাচ্ছেন, তাদের ব্যাংক অপারেশনটা বাড়াতে হবে। এটা সবাইকে এই মেসেজটা তাদেরকে দিতে হবে। এবং সেটা যদি ওই ব্যাংকে হয়, ওই ব্যাংকটা ইউনিটটা যদি এটা হয় তাহলে ভালো। আর যদি একটা হয় যে কাছাকাছি কোনো ইউনিট তারা খুলতে চায়, একটা বলছিল যে তাদের কি ব্যাংকিং করে না, স্মল ইউনিট খুলতে পারে, সেরকম যদি করতে পারে তাহলে সেটা তো আরো ভালো। এটা আর কি জনভাই কি বলছিলেন যদি বলেন। আমার একটা ছোট্ট মন্তব্য আছে এখানে, বলবো ছোট্ট? স্যার আপনার মন্তব্যটা কি, আমরা যদি আপনার মন্তব্যটা সব শেষে নেই তাহলে ভালো, কারণ অলরেডি কিন্তু আমরা আমাদের সময় শেষ করে ফেলেছি। আমি একটু মোর্শেদ ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার কাছে কি মনে হয়েছে কিনা যে এরকম টাইপের আরো কোনো কৃষক সম্মেলন বা উদ্যোক্তা সম্মেলন আমাদের জায়গার কোনো, আজকে সকালে আমার সাথে টেলিফোনে কথা বলছিলেন যে যেহেতু কৃষকদের নিডসের জায়গাটা, আপনি যেহেতু তৃণমূলে কাজ করেন, সেরকম কোনো প্রস্তাবনা আপনার কাছে আছে কিনা, তাহলে আমরা হয়তো সেটা নিয়েও সামনের দিকে প্ল্যান করতে পারি বা কথা বলতে পারি। ধন্যবাদ রেজাউল ভাই। জি, আমি আপনাকে সকালবেলা বলেছি আমি আজকে সিরাজগঞ্জের মহেশতলিতে আছি এখন।
এবং আপনি জানেন মহেশখালী হচ্ছে চলন বিলের সবচেয়ে বড় মাছের বাজার। এখানে প্রতিদিন সকালবেলা প্রায় 10 কোটি টাকার উপরে মাছ বিক্রি হয় প্রতিদিন। সুতরাং সেই জায়গাটাতে আমাদের যারা মাছের সাথে ব্যবসার সাথে সম্পৃক্ত এরকম অনেক ব্যবসায়ী আছেন যারা বেশিরভাগ ক্ষেত্রে নন ফর্মাল সেক্টর থেকে তারা অনেক বেশি সুদে তারা ইন্টারেস্ট নিয়ে তারা ব্যবসা করছেন। আমি মনে করি যে বিসেফ একটা উদ্যোগ নিতে পারে এখানে একটি সম্মেলন করতে, তাতে যেটা হবে যে আমরা মানে অনেক বড় একটা গ্রুপকে আমরা রিচ করতে পারবো এবং সেটি আমাদের এই যেটি বলা হচ্ছে যে পঞ্চগড় থেকে কুমিল্লা, তো সুতরাং এটা অন দ্য ওয়ে টু পঞ্চগড় টু কুমিল্লা, সুতরাং মাঝখানেও আমরা একটা আমাদের মাইল পোস্ট এস্টাবলিশ করতে পারবো আর কি, এবং এটা খুব সাকসেসফুল হবে বলে আমি আশা করি। আর এখানে যেটি আসলে বেশি দরকার খুব বড় আকারের এটা মিড লেভেলের, আমরা যেমন কালীগঞ্জে দেখেছি খুবই ক্ষুদ্র ঋণের দরকার, সেখানে সাপোর্ট দরকার আমাদের কেঁচো চাষীদের জন্য। আবার দাউদকান্দিতে হয়তো 50 লাখ টাকার নিচে কেউ হয়তো ঋণ নিতে রাজি হবে না, হ্যাঁ, কিন্তু এইখানে হয়তো আমাদের একটা মিড টার্ম যে মিড লেভেলের যে 2 লাখ থেকে 5 লাখ টাকার যে একটা সাইজ এসএমই এরিয়াটা সেটি অনেক ভালোভাবে এখানে কাজ করবে। সুতরাং অ্যাজ এ থিঙ্ক ট্যাঙ্ক বিসেফ এর যে গবেষণার জায়গা থেকেও এটা আমাদেরকে সহযোগিতা করবে যে বিভিন্ন টায়ারে কিভাবে কাস্টমাররা রিঅ্যাক্ট করছে বা স্টেকহোল্ডাররা তাদের রিফ্লেকশনটা কিরকম হচ্ছে। That would be complementary and supplementary for our research and understanding. Thank you. খুব ভালো প্রস্তাব শাকিউল মিল্লাত মোর্শেদ। আতাউর রহমান মিটন, আপনি কি মানে আমরা যেহেতু আলোচনা শেষ করব, আপনি শুরু করেছিলেন, আপনার কাছে আলটিমেটলি এই পর্যায়ে পর্যন্ত আপনি এটাকে কিভাবে দেখছেন, এবং এরপরে আমরা ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনের কাছ থেকে ক্লোজিং রিমার্কস নিয়ে আজকে আলোচনা শেষ করতে চাই। আতাউর রহমান মিটন। নিঃসন্দেহে এটা ইতিবাচক, নিঃসন্দেহে এই শুভযাত্রা নানান চ্যালেঞ্জের মুখে এখনো আছে, তবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার ভরসা আমাদের রয়েছে। আমরা সকলকে আশ্বস্ত করতে চাই, যেটা রানা ভাই আপনিও বলেছেন, আমরা আলোচনাটা অব্যাহত রাখবো, আমাদের উদ্যোক্তা কৃষক সম্মেলন অব্যাহত রাখবো, আমাদের এই ঘটকালির কাজ ক্যাটালিটিক যে এফোর্ট, এই ক্যাটালিটিক এফোর্টটা অব্যাহত থাকবে, যাতে করে একেবারে সারা দেশে আমরা এই প্রোডাক্টটা এবং এই যে আমরা ভরসাটা এটা আমরা ছড়িয়ে দিতে পারি। মোর্শেদ ভাই যেটা বলেছেন সেটা হতেই হবে এবং সেটা হওয়া সম্ভব, সেটা হবে। আরো এই ধরনের আরো অনেকগুলো জায়গাতে এটা হবে, এটা অলরেডি আমাদের পরিকল্পনার মধ্যে আছে, এবং ঢাকাতেও আমরা জাতীয়ভাবে একটা সম্মেলন আয়োজনের মাধ্যমে একটা নাড়া দিতে চাই, কারণ পলিসি বদলাতে হবে। খালি একটা তথ্য দেই রানা ভাই, আপনি জানেন, খালি মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, কৃষি ব্যাংকের চেয়ারম্যান সাহেবের সাথে যখন আমরা বিনিয়োগের নিয়ে কথা বললাম, তখন উনি কিন্তু আমাদের সাথে ব্যক্তিগতভাবে একমত হলেন যে আমি তো ওই প্রস্তাবে রাজি, কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে যে ঋণ নীতিমালা দেওয়া হয়েছে, ওই ঋণ নীতিমালাতে যদি সংশোধন না করা হয়, আমি ব্যাংকের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও কিছুই করতে পারবো না। এই যে একটা বটল নেক, তাহলে নীতিমালাটা পরিবর্তনের কাজ করতে হবে। এই নীতিমালা পরিবর্তন করতে হলে আমরা ব্যাংকের ডেপুটি গভর্নরকে যখন নিয়ে আসলাম আমাদের সম্মেলনে, তাকে যখন এই কথাটা বললাম, উনি কিন্তু বললেন এটা কিন্তু মন্ত্রণালয় পর্যন্ত যেতে হবে, কারণ এটা একটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তাহলে আপনাকে এখন রাজনৈতিক নেতার কাছে বা ওই মন্ত্রীর কাছে যেতে হবে, এবং ওইখানে যাওয়ার জন্য আবার একটা জনমত তৈরি করতে হবে, এবং সারা দেশের এই সম্মেলনগুলোকে আমরা একত্রিত করে জাতীয়ভাবে যখন আমরা আবার সেখানে মন্ত্রী মহোদয় থেকে শুরু করে আমরা বিভিন্ন নীতি নির্ধারকদের যখন নিয়ে আসবো, এবং ওই একটা পরিবর্তনের জায়গাতে যখন আমরা যেতে পারবো, তখন এই ঋণ সহজীকরণের পথে যে বিদ্যমান বাধা, সেগুলো যেমন দূর হবে, তেমনি কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর কাজটা করা। কারণ আমরা কিন্তু বিসেফ ফাউন্ডেশন শুধু ঋণ নিয়ে কথা বলছি না, আমরা কৃষককে দাঁড় করানোর জন্য, তার মেরুদণ্ড সোজা করে সে যাতে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে সেই ভরসা দেওয়ার কথাটা বলছি। আমরা যে কারণে বারবার করে ভরসা কথাটা ব্যবহার করছি, যে আমরা শুধু ঋণের কথাটা বলছি না, ইটস নট ঋণ, এটা ভরসা। সুতরাং ভরসা তৈরির জন্য, হ্যাঁ, নিরাপদ খাদ্যের জন্য ভরসা যোগানো, সুতরাং এইটার পক্ষে আমরা আছি এবং এর জন্য আমরা থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ আতাউর রহমান মিটন। আসলে মোর্শেদ ভাই, আপনি কি কিছু যুক্ত করতে চান? জি, 30 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে একটা হচ্ছে যে আমি মনে করি আমরা যখন অ্যাক্সেস টু ফাইন্যান্সের কথা বলছি, একই সাথে যে বিসেফ মেম্বার, আমি মনে করি
যে আপনি যে কাজটি শুরু করেছেন, ইট ইজ অ্যান অ্যাকশন রিসার্চ। সুতরাং ব্যাংক শুড অলসো ফাইন্যান্স অর সাপোর্ট, নট টু organize the workshops only, but to really make this action research a fruitful findings. ওরকম একটা জায়গাতেও আমাদেরকে পুশ করা উচিত। আর দ্বিতীয়, এটির সাথে কমপ্লিমেন্টারি যে বিষয়টি হচ্ছে যে আমরা যে অনেকদিন ধরে কমোডিটি মার্কেটিং এর কথা বলছিলাম, সেই কমোডিটি মার্কেটিংও কিন্তু মার্কেটও কিন্তু ইয়াটাও কিন্তু এটার সাথে একটা সম্পৃক্ত আমাদের কৃষকদেরকে রিলিফ দেওয়ার জন্য। সুতরাং এই দুটো বিষয় নিয়েও আমাদের আলোচনার সাথে কিন্তু প্যারালালি কথা বলা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ মোর্শেদ ভাই। আপনি আসলে সেদিনও আমরা এই কথাগুলোকে সরাসরি ব্যাংকের এমডির সামনে ইনফরমালি আমরা বলেছি, তবে আমাদের যেহেতু একটা জায়গা তৈরি হয়েছে যেটা আমরা বলতেই পারি আপনাদের জন্য এবং আজকের যারা দর্শক আছে তাদের প্রত্যেকের জন্য, যে ইউসিবি ব্যাংকের চিফ ম্যানেজমেন্টের সাথে বিএসএফ ফাউন্ডেশনের একটি আস্থার সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কটি অত্যন্ত আস্থার শুধুমাত্র নয়, একটি শ্রদ্ধারও বটে। এবং আমরা দেখেছি যে তারা আমাদের এই নেতৃত্বকে বা আমাদের যারা কর্মীরা কাজ করছেন তাদেরকে নিরাপদ খাদ্যের অংশীদারিত্ব তৈরি হয়েছে। এবং এই আস্থাটা কিন্তু, অর্থাৎ তারা যদি আমাদেরকে ভরসা করেন এবং আমরা যদি তাদেরকে ভরসা করি, তাহলে এই দুই ভরসার মধ্য দিয়ে নতুন নতুন এরিয়া ওপেন হতেই পারে এবং সেই জায়গাটাতে আমাদের নিশ্চয়ই চেষ্টা চালাতে হবে। ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদীন, আপনি আসলে মিস করছেন, আপনি কানাডাতে থেকে এই ঘটনাগুলোকে মিস করছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি এগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতেন তাহলে আপনার কাছে আমরা যতখানি উচ্ছ্বসিত তার চেয়ে অনেক বেশি উচ্ছ্বাস পেতেন। তারপরেও আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই এই প্রসঙ্গে, এবং আমরা আজকের আলোচনাটা হয়তো বা অসমাপ্ত রাখবো, আগামী কোনো আলোচনার সাথে সক্রিয়, কিন্তু তারপরেও আপনার আজকের অবজারভেশনটি যদি আপনি আমাদেরকে বলেন। জি, আপনার মাইক্রোফোনের সাউন্ডটা। মাইক্রোফোন এখন ঠিক আছে না? এখন ঠিক আছে, জি বলুন। এখন ঠিক আছে। কথাটা একেবারেই সত্য যে আমি এত কিছু ঘটে যাচ্ছে এটার থেকে আসলে বঞ্চিত হচ্ছি কানাডায় থাকার কারণে। এটা আমি আসলে যে কষ্ট পাচ্ছি না তাই নয়, খুবই কষ্ট পাচ্ছি যে এই আরো কত কিছু করার সুযোগ রয়ে গেছে। এই সুযোগে এই সময় কাজ কাম বেশি ছিল না, কিন্তু এইগুলা কাজে আসলে বেশি করে করা যেত। এটা অবশ্যই ঠিক। কানাডা যাইতে পারলাম না, কানাডায় না আসাই ভালো এখন কোভিড এর মধ্যে। তো যাই হোক, যে কথাটা মানে আমি বলতে চাই সেটা হলো যে একটা শুরু, সবকিছুরই একটা শুরু বলে একটা কথা আছে। আমরা এই যে ভরসার যে নতুন জানালা, এটা একটা প্রাথমিক পদক্ষেপ মাত্র। আমরা এখনো কেবল হাঁটি পা করে চেষ্টা করছি যে এটা আসলে হাঁটতে পারবো কিনা, সেটা এখনো তো আমরা জানি না। ফলে এটার যে উদ্যোগটা রেজাল্ট করে সিদ্দিকের এর থেকে আসছে, সেটাকে আমরা এখনই মানে ভরসা হারায় ফেলার কোনো কারণ নাই, কারণ এটা দিয়ে কেবল হাঁটি পা করে যাত্রা শুরু করেছি। আমরা আশা করতেছি যে আমরা দৌড়াতে পারবো, আমরা এটাকে একটা বড় রকমের জায়গায় নিয়ে আসতে পারবো। ফলে এটার জন্য মানে আমি খুবই আশাবাদী। আমি আসলে সবসময় আশাবাদী মানুষই সবকিছুতেই, শুধু হলো সাবধানতার সঙ্গে যেন আমরা হাঁটার চেষ্টা করি, যাতে পাটা ভেঙে ফেললে তখন আর হাঁটতে পারবো না। ফলে মানে আমরা আমাদের যারা সমর্থন করছে এই আইডিয়াকে, যারা সমর্থন করছে যে ইউসিবি সাথে আসছে এবং ওনারাই বলছেন যে এটা সফল হলে পরে অন্যান্য ব্যাংককেও ওনারা সাথে নিয়ে আসতে পারবেন, আমি একেবারে দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি যে শুধু ওনারা নয় অন্যরাও সাথে আসবে। কিন্তু সব জায়গাতে আমাদের দরকার যে সুন্দরভাবে যাতে হয়ে ওঠে। ফলে যারা উদ্যোগী কৃষক যারা ঋণ পাচ্ছে অথবা যাদেরকে আমরা উৎসাহিত করছি, যারা এগিয়ে আসছে, দেখতে হবে যে তারাও যেন সঠিকভাবে এটা কাজ করে। ফলে বিএসএফ ফাউন্ডেশন এটার জন্য একটা ফলো আপ মেকানিজম থাকাই দরকার, যাতে করে যে সমস্ত উদ্যোগী এই আমাদের এই ভরসার নতুন জানালা দিয়ে ঢুকছেন, তারা যেন আসলে সঠিকভাবে ইয়ে করেন, তারা যেন এটাকে এই আমাদের ভরসাটাকে হারায় না যেতে দেন, তারাও যেন তাদের বিশ্বস্ততা আমাদের যে তারা যেন সেটাকে একখানে রাখেন। ফলে এই উদ্যোগটা যাতে কাজে হয় তার জন্য
এটা, এবং সেটা করতে গেলে এই উদ্যোগীদের সাহায্য করতে গেলে যে আমি আবার সালাউদ্দিনের কথাটায় আসতেছি যে মাত্র 10% উদ্যোগী সফল হয়, তার কারণ হলো যে তাদের প্রপার ব্যবসার জ্ঞান থাকে না, অথবা যে যে কাজটা নিয়ে ব্যবসা করছে সেগুলো নিয়ে জ্ঞান থাকে না। ব্যবসার জ্ঞান এবং কারিগরি জ্ঞান এই দুটারই অনেক সময় মানে অভাব থাকার কারণে আসলে ব্যর্থ হয়ে যায়। ফলে ওই জায়গাটা আসলে বিসেফ ফাউন্ডেশন মনে হয় একটু সাহায্য করতেই পারে, যে যাতে করে একটা সহায়তা করার জন্য একটা সেল বা এই ধরনের, যেটা রহমান বলেন ফাউন্ডেশন বলতেছি বা যাই বলি না কেন, এরকম একটা কিছু থাকার দরকার, যেটার মাধ্যমে আমরা এই যে সমস্ত উদ্যোগী আমাদের এই ভরসার নতুন জানালার থেকে যারা সহায়তা পাচ্ছেন তাদেরকে আসলে কারিগরি এবং ব্যবসা সংক্রান্ত সহায়তা দিতে পারি, তাদের যে ভ্যালু চেনের ভিতরে তাদের যে অবস্থানটা আছে সেটাকে সুসংহত করে দিতে পারি। এটার দরকার আছে, কারণ হলো যে সফলতার জন্য। তবে আমি এটাও ঠিক যে এগুলা যখন হলি তখন পলিসির জন্য আমাদের কাজ করা দরকার। আমরা বসে থাকলে হবে না, খালি কথা বললেও হবে না, আমাদেরও আসলে এটার জন্য পলিসি ডকুমেন্ট তৈরি করলেই আমরা তখন পলিসি মেকারদের কাছে যেতে পারি। সেটা মানে আমরা কথা বলছি কিন্তু আসলে এটা তৈরি করতে আমরা পারি না। এখানেও আমি আশা করতেছি যে আমরা এটা তৈরি করব। আমি সবসাথে কথা বলে একটা বলে রাখি যে আমরা একটা কথাই বলছি যে উদ্যোগীদেরকে সহায়তা করার জন্য একটা এই কার্যক্রমটা, এটা প্রচেষ্টাটা চালানো হচ্ছে। কিন্তু মহিদুল হক খান ভাই যে কথাটা বলছেন, উনি একজনকে ফোন করতেছেন বারবার, সে টেলিফোন ব্যাংকে যাওয়ার সময় পাচ্ছে না। যার ব্যাংকে যাওয়ার সময় নাই তার কতখানি উদ্যোগ আছে সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তো ফলে আবার একজন সে মানে 6 মাস লাগবে এখনো এটা পেতে, আর উদ্যোগটা হারাই ফেলছেন। যে উদ্যোগী 6 মাস অপেক্ষা করতে পারতেছে না তার উদ্যোগটা নিয়েও আমার সন্দেহ আছে। ফলে এটা এই জায়গাটায় গুরুত্বপূর্ণ যে আমরা আসলে উদ্যোগটাকে করতে চাই। অবশ্যই টেলিফোন করে তাকে বলতেই পারি এটার ভিতরে, কিন্তু যে ব্যাংকে যাওয়ার সময় পাচ্ছে না, যে কথা বলার সময় পাচ্ছে না, তার আসলে এইগুলো নিয়ে আমাদের সাবধান থাকা দরকার যে আমি এমন জায়গায় আমরা ইনভলভ হতে চাই না যেটা আসলে আমাদেরকে আবার একটা আমাদের এই পরীক্ষায় ব্যর্থতা নিয়ে আসতে পারে। আমি মানে মহিদুল ভাই কোনো খারাপ ভাবে নিয়েন না, আমি আপনার সমালোচনা করছি না, আমি বলছি যে আমাদের নীতিগত দিক থেকে আসলে আমাদের এটা খেয়াল রাখা দরকার। তো যাই হোক, আমি আশাই করছি যে এই আমাদের এই শুরুটা সামনে আগাক, এবং এটা কিছু একজন বলেছেন একটা গবেষণা, আমার মনে হয় শাকিল মিল্লাত বলছে যে এটার জন্য আমরা এটাও আসলে একটা প্রায়োগিক গবেষণা। এই গবেষণাটার আসলে আমাদের মনিটর করা দরকার, এর ইম্প্যাক্ট কি হচ্ছে, দুর্বলতা কোথায় থাকতেছে, ভুলভ্রান্তি কোথায় হচ্ছে, সেগুলোর জন্য একটা পাশাপাশি থাকা দরকার। এটা থাকলে পরে তাহলে আমরা মনে হয় যে এটাকে ইমপ্রুভ করার জন্য আমরা দিক নির্দেশনা পাবো, আমরা অথবা দিতে পারবো, এবং পলিসি মেকার হোক, ব্যাংকার হোক, সবার সঙ্গে আমরা কথা বলতে পারবো। আমি যাই হোক আরেকবার আমার তরফ থেকে এবং যারা মাঠে ময়দানে এটা নিয়ে পরিশ্রম করতেছেন, আমি জানি এখানে যারা পর্দায় আছেন আর কয়েকজন চলে গেছে, তারা সবাই আসলে অনেক পরিশ্রম করেছেন এবং করছেন, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি মিস করতেছি ফর শিওর, কিন্তু আমি তাড়াতাড়ি হয়তো আপনাদের সঙ্গে জয়েন করব। আর এখানে যারা আমাদের সঙ্গে আছেন খুব গুরুত্বপূর্ণ, আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বিভিন্ন জন বলেছেন, সবার কথা আসছে না, নাজমুল চৌধুরী, সাইফুল আজম খান, মহিদুল হক, আর কি প্রণব সাহা বা আহমেদ সালাউদ্দিন। বড় বড় মন্তব্যগুলো স্যার একটু দেওয়া মুশকিল হয়ে যায় স্ক্রিনে। না, দেওয়ার দরকার নেই, ওগুলো দেওয়ার দরকার নেই, কিন্তু ওই বড় বড় মন্তব্যগুলোর ভিতরে আসলে গুরুত্বপূর্ণ কথাও রয়ে গেছে, এটা দরকার নেই। আমি পড়তেছি, আমি অবশ্য সবগুলো পড়েছি, এগুলো আছে, আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মন্তব্যগুলা যাতে আরো বেশি লোকের কাছে পৌঁছায় সেটার জন্য আমরা চেষ্টায় আছি, সবসময় চেষ্টায় থাকছি। আর কি বলে বুস্ট করে না কি যেন বলে, আমি সবসময় পিছন থেকে চেষ্টা করি ভালো ভালো জিনিসগুলো যাতে বুস্ট হয়ে মানুষের কাছে পৌঁছায়, আরো বেশি মন্তব্য পাই আমরা। আপনারা ভুলে যাবেন না, আপনারা বিসেফ ফাউন্ডেশনের পেজে গিয়েও মন্তব্য করতে পারেন। আর আজকের আলোচনাটাকে, এই যে ভিডিওটা যেটা হলো, এটা আমাদের পেজে থাকছে, এটাকে আপনারাও শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। যত বেশি শেয়ার করবেন তত বেশি জনমত তৈরি হবে, আমরা করতে পারবো। আমি জানি রেজাল্ট কমিশন দিকে অস্থির হয়ে গেছে, আমাদের আজকের মতো এখানে আমি শেষ করছি। রেজাল্ট কমিশন দিকে। জি ধন্যবাদ। আসলে মানে বিষয়টা হচ্ছে এরকম যে
কতগুলো জায়গাতে একটু তথ্য দিয়ে দেওয়া দরকার। প্রথমত ক্ষুদ্র ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের প্রথমত একটু অনীহা ছিল, কিন্তু পরবর্তীতে তারা নিজেরাই খুঁজে বের করার চেষ্টা করছে কিভাবে সেটাকে দেওয়া যায়, যেটা মিটন ভাই যেটা বললেন। এই ক্ষেত্রে আমরা আসলে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে, কারণ ওনারাও বলছেন যে ইনক্লুসিভ ব্যাংকিং এর আওতায় মানে কত টাকা লোন দিলাম তার চেয়ে কতজনকে লোন দিলাম এটিও তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ। অতএব এই সংখ্যাটাও কিন্তু একটা ফ্যাক্টর। আবার এটাও সত্যি কথা যে মোর্শেদার এখানে যে দাউদকান্দিতে যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু পরিমাণগত বৃদ্ধি, এটাও তাদের জন্য এনকারেজিং, কারণ এই লোনটা দিতে তাদের কিন্তু কস্ট অফ লোনটা অনেক কম হবে, মানে লোন প্রকিউরমেন্ট লোন দেওয়ার খরচটা কম হবে। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনারা কিন্তু পলিসির জায়গাটা পরিবর্তন করতে চাইছেন, এবং আমাদের গত দাউদকান্দির অনুষ্ঠানে আমাদের সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক আমাদের সদস্য, তিনি উপস্থিত ছিলেন, তারা ওখানে বলেছে উনিও কিন্তু অত্যন্ত উৎসাহী, বিশেষ করে ব্যাংকের সাথে যে রিলেশনশিপের এই জায়গাটিতে আমরা দেখতে পেয়েছি যে আমাদের সদস্যরা কিন্তু যে যখন যাচ্ছেন সে কিন্তু সেইখানে অনেক বেশি উৎসাহী হয়ে উঠেছেন, এবং এটা কিন্তু বিসেফ এর জন্য একটা বড় ক্যাপিটাল। যেটা আমাদের নাজমুল ভাই বলেছেন, বিসেফ অ্যাক্ট অ্যাজ গ্রান্টার ফর এন্টারপ্রেনার, একটা পর্যায়ে হয়তো করতেও পারে, কারণ সেরকম কথা কিন্তু মিটন ভাইও বলেছে, আপনি ক্ষুদ্র কৃষককে ঋণ দেন, আমি হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড গ্যারান্টি দেবো, এই কথা বলেছে। বলার পরে কিন্তু তারাও বলছে যে আপনি গ্যারান্টি না, আমরা কিভাবে দিতে পারি সেই পথটা আমরা খুঁজছি। অতএব এরকম ভাবে কিন্তু পথ খুঁজে বেরোবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পাবো। আমাদের সামনে খাগড়াছড়িতে একটা সম্মেলন আছে এ মাসের শেষ সপ্তাহে, সেটা হবে, যেটা মোর্শেদ ভাই আমাদেরকে প্রস্তাব দিয়েছেন, যেটা সিরাজগঞ্জ, আমার ধারণা সেটাও হবে। আমরা নিয়ত তাদের সাথে যোগাযোগ করছি, এবং নিয়ত আমরা নতুন নতুন প্রোগ্রাম তৈরি করছি, এবং যে রিসার্চের কথাটা বলা হলো সেটা নিয়েও আমাদের কথা আছে। আমার কাছে মনে হয় আমরা আরেকটা কথা বলেছি গত দিন ব্যাংকের কাছে, যে যাতে আমাদের উদ্যোক্তাদেরকে কারিগরি সহযোগিতা, ম্যানেজমেন্ট সহযোগিতা দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়, সেজন্য তারা যেন উদ্যোগ নেন, এবং সেটিও তারা কিন্তু আমাদেরকে বলেছে যে এরকম উদ্যোক্তাদেরকে সহযোগিতা করার জন্য একটা প্ল্যাটফর্ম থাকা দরকার, যেটা ফার্মার্স চেম্বার বলি বা আমরা ভরসার নতুন জানালা বলি। সবকিছু মিলিয়ে আমরা যদি বলতে পারি যে এইটা আসলে একটা শেপে যাচ্ছে, ধীরে ধীরে একটা শেপে যাবে। আপনারা যারা আমাদেরকে সমর্থন করতে এই কার্যক্রম করার ক্ষেত্রে তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখানে মন্তব্য লিখেছেন তাদেরকেও ধন্যবাদ, কারণ এই মন্তব্যগুলো কিন্তু আসলে আমাদেরকে একটা গাইডলাইন দেবে সামনের দিকে যাওয়ার জন্য। বিশেষ করে আহমেদ সালাউদ্দিন, নাজমুল চৌধুরী, সাইফুল আজম খান, তাদের যে মন্তব্যগুলো, সেই মন্তব্যগুলো আমাদেরকে নিশ্চয়ই সহযোগিতা করবে। আর আজকে যে কথাগুলো হলো সেই কথাগুলোর মধ্য দিয়েও কিন্তু একটা শিক্ষা হলো। আর প্রণব শাহ যেটা বলছেন, কোন বীমা কোম্পানিকে যদি সংযুক্ত করা যায় তাহলে কৃষি বিমা নতুন প্রোটেকশন হবে, এটা কিন্তু ব্যাংক নিজেই চেষ্টা করছে কারা কারা কৃষি বিমা দিতে পারে তাদেরকে সাথে কানেক্টেড করা যায় কিনা, এবং এটি কিন্তু আমাদের সাথে প্রতিদিনই কথা হচ্ছে। প্রণব শাহ, আপনি নিজেও বুঝতেই পারছেন যে ব্যাংকের প্রোটেকশনের কথা ব্যাংক চিন্তা করছে, আর আমরা চাইছি যেন ব্যাংক আমাদেরকে অনেক বেশি করে লোন দেয়। সো সবকিছু মিলিয়েই কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচেই কিন্তু কাজটা করতে হবে, এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, উদ্যোক্তা, এবং একটা জিনিস কিন্তু খুবই বড় দরকার, যে ব্যাংকের কর্মীদের ভিতরেও কিন্তু কিছু অনীহা থাকতে পারে, সেটি কিন্তু কোনো কোনো জায়গাতে কাজ করতে পারে। যেটা মহিদুর রহমান বললো যে আমার তো এবছরের লোন নাই, আমি আগামী বছর দেবো, এই কথাগুলো যদি কেস ধরে ব্যাংকের কর্তাদেরকে অবহিত করা যায় তাহলে কিন্তু আমার ঘটনা উল্টো ঘটতে পারে। কারণ ব্যাংকে যাকে সিলেক্ট করেছে তাকে ম্যানেজার ফিরিয়ে দিয়েছে, এ কথা কিন্তু হয়তো ব্যাংকের কর্তারাও জানে না। আমি এরকম কেসগুলোকে নোট করতে বলবো, এবং এগুলো আমাদের কাছে দিলে আমরা হয়তো সেগুলো নিয়ে ব্যাংকের সাথে কথা বলতে পারবো। কারণ বিশেষ করে ব্যাংকের তরফ থেকে বলা আছে কৃষককে ফেরানো যাবে না, তাকে বোঝাতে হবে, বুঝিয়ে সাথে রাখতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু নিজেরা তদারকির জায়গায় আমরা রাখতে পারি। এই তথ্যগুলো আমাদের একটু দেবেন, এবং যাতে আমরা এগুলো ফলো আপ করতে পারি পরবর্তীতে। আজকে এ পর্যন্তই থাকুক, আমরা আগামীতে এটা নিয়ে আরো কথা বলবো, এবং সেদিন আমরা ব্যাংকের লোকজনকেও রাখার চেষ্টা করবো, এবং অন্যান্য অর্থনীতি সাথে যারা কাজ করেন তারা তাদেরকেও রাখার চেষ্টা করবো, যাতে একটা আরেকটু ফলপ্রসূ আলোচনা করা যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে একটা কথা বলবো, একটা কথা বলতে দেবেন, একটা কথা ছোট, সেটা হলো যে উদ্যোক্তা কথাটা আমরা যেভাবে ছোটদের ক্ষেত্রে যেটা বলি, সে কিন্তু ব্যাংকিং সিস্টেমের সঙ্গে যুক্ত না। এখন এই যে যুক্ত না, ব্যাংকিং কিন্তু একটা বড় একটা কিন্তু অভ্যাসের ব্যাপার। আমরা
আপনি নিজেরাই কিন্তু যে ব্যাংক অপারেট করে না, পকেট ব্যাংকিং করে, তার পক্ষে ব্যাংকে নিয়ে যাওয়া কিন্তু খুব কঠিন। এটা একটা প্রসেস। কিন্তু আমি সেই অর্থেই বলছিলাম, জানাল ভাই বললেন যেটা সে কাজে উৎসাহী কিন্তু ব্যাংকে উৎসাহী, কিন্তু ওই যে ব্যাংকমুখী করা ওই জায়গাটা কিন্তু কিছুটা ট্রেনিং দরকার এবং তাকে কিছুটা সিস্টেমাটাইজ করা দরকার। ওই জায়গাটা আমাদের ছোট উদ্যোক্তার জন্য, উদ্যোক্তার ওই জায়গাটা যে কাজটা সে পারে ভালোভাবে পারে। ওই যে আমাদের ওই ফল ব্যবসায়ী যেটা বলছিল যে আমি ভাই কথা বলতে পারি না কিন্তু আমি ফল ব্যবসা করতে পারি, ফল ফলাইতে পারি। ওই যে বলছে না কালীগঞ্জে যেটা আমরা দেখতে গেলাম, ওইটা কিন্তু সুন্দর একটা কথা বলছিল যে আমি ভাই আপনারা কথা বলতে পারেন, আমি ফল ফলাইতে পারি। হ্যাঁ, আমার ওই জায়গাটা আমি সেটাই চাই। ওই জায়গাটা করার জন্য ফ্যাসিলিটেট করা আর কি, যে অন্যটা ইজি করে দেয়। আমি সেইটাই বলছিলাম। মহিদুল ভাই, ব্যাংক তো এটা চাইবেই যে আপনি ব্যাংকের থেকে লোন নেবেন, ব্যাংকে আসবেন, ব্যাংকে যদি আপনি না আসতে চান তাহলে ব্যাংকের কাছ থেকে লোনের এক্সপেকটেশন আপনার থাকে না। আর ব্যাংকের কাছে অন্য যে মেশিনারিজ আছে সেটি হচ্ছে বিকাশে তখন আপনার 24% রেটে লোন নিতে হবে, বিকাশ থেকেও লোন নেওয়া যায়। তাহলে সেটি কি আমাদের জন্য প্রাপ্য? আসল কথা হচ্ছে যে যেখান থেকে আমি চাই তার সাথে সম্পর্ক তৈরি না করলে আমি লোন পাবো? কিন্তু আমাকে শেখাইতে হবে কিছু ওরিয়েন্টেশন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এখানেই আমরা শেষ করছি, পরে আমরা আলোচনা করবো এই বিষয়গুলো। শুভকামনা। আমরা অফলাইন যেতে পারি।